তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে দাদা ম্যাথের জন্য আমাদের কিছু স্পেশাল ক্লাসের প্রয়োজন। এবার সেই কথাটাই চিন্তাভাবনা করে কিন্তু আমি তোমাদের ম্যাথের উপরে 5টা স্পেশাল ক্লাস দেব। মোটমাট 500টা প্রশ্ন। এই 500টা প্রশ্ন তুমি যদি একটু ভালো করে বুঝে করে নিতে পারো, শুধু এই ডব্লিউবিপি কেপি বলে কথা নয়, যে কোনো এক্সামই তুমি দাও না কেন, এসএসসি জিডি বলো, এমটিএস বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি দেখবা 75% ম্যাথের প্রশ্ন তুমি এখান থেকেই পাবে। এই গ্যারান্টিটুকু আমি তোমার দিচ্ছি, তুমি ভালো করে এই 500টা প্রশ্ন বুঝবে। আর একটা কথা বলি, দেখো এই একটা স্পেশাল ক্লাসকে আমি দুটো পার্টে ভাগ করছি, ঠিক আছে? কেননা একবারে 100টা প্রশ্ন করানোর মতো ক্ষমতা আমার নেই, ঠিক আছে? মানে আমার সেট আপটার দ্বারাই সম্ভব নয়। সেই জন্য আমি 50টা করে দুটো ভাগ করে মানে একটা ক্লাস করাবো। এবার দেখো, এবার আমি তোমাকে একটা কথা বলি। আজকে তোমরা অনেকে আমাকে এটাও কমেন্ট করেছিলে যে দাদা আমরা কিন্তু পরিমিতি, জ্যামিতি আর ত্রিকোণমিতি এই 3টে টপিক বা এই 3টে বিষয় কিন্তু বেশ দুর্বল। এবার সেই চিন্তাটা করেই কিন্তু আমি তোমাদের আজকের যে 50টা প্রশ্ন রেখেছি, এটা রেখেছি পরিমিতি আর জ্যামিতি থেকে, ঠিক আছে? তাই বলবো আমি একটু ধীরে ধীরে বলার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবা, তারপরে নিজেরা অ্যাপ্লাই করবা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বলছে যদি একটি কূপের চারপাশে একটি পাথরের প্রাচীরের বাইরের এবং ভেতরের ব্যাস যথাক্রমে 112 সেমি আর 70 সেমি হয়, তাহলে প্রাচীরের ক্ষেত্রফলটা কত? দেখো তুমি এখানে ধরবা কি করে, প্রশ্নটা কি করে ধরবা, কার ক্ষেত্রফল বার করবা? ক্ষেত্রফল তো আমরা জানি যে ত্রিভুজের হয়, বৃত্তের হয়, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, চোঙ, শঙ্কু, অনেক কিছুরই হয়। তুমি ধরবা কি করে? এই শব্দটা দিয়ে। এই যে কূপ, কূপ মানে কি? কুয়ো, কুয়োটা কেমন হয়? গোল, গোল মানে বৃত্ত, তাই না? এবার এই কূপের তোমার হচ্ছে এরকম প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। ওরা বলছে যে বাইরের ব্যাসটা, ওরা ব্যাস বলেছে, ব্যাস বলেছে 112 আর ভেতরের ব্যাস 70। এবার আমরা কি করব? আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। দেখো একটা সূত্র আমি তোমাদের বলছি, যদি পারো একটা খাতা পেন নিয়ে নিজের মানে নোট করে নাও, ঠিক আছে? মাথায় রাখবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। কি বললাম? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি যে দুখানা তোমার হচ্ছে কি রয়েছে? ব্যাস রয়েছে। আর এখানে মাথায় রাখবা আর মানে হচ্ছে ব্যাসার্ধ, লিখে নাও। আর মানে কি? ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ দেখো, ব্যাসের অর্ধেক সবসময় ব্যাসার্ধ হয়, মাথায় রাখবা। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়। এবার তুমি দেখছো এখানে প্রশ্নে দুখানা ব্যাসার্ধ আমরা পাচ্ছি, সেক্ষেত্রে কি করবা? দেখো এই ক্ষেত্রফলকে ভেঙে নাও। পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার যদি করি, তাহলে পরে এই প্রাচীরটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা পায়ের তো একটা নির্দিষ্ট মান রয়েছে, সেটা হচ্ছে 22/7। আর বড় হাতের আর মানে বড় বড় ব্যাসার্ধটা কত? দেখো ব্যাস রয়েছে 112, তাহলে এর অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, 112-এর অর্ধেক হচ্ছে 56 এর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর মানে ছোট ব্যাসার্ধটা দেখো, এখানে ছোট ব্যাস বলেছে 70, তাহলে ব্যাসার্ধের অর্ধেক 35-এর স্কোয়ার। ব্যাস এইটুকুই ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে? এখানে আমি অতটা ভালো করেই লিখতে পারছি না, বুঝতেই পারছো কেন পারছি না। 56-এর স্কোয়ার করবার সঙ্গে সঙ্গে দেখো আমি কিন্তু তোমাদের বর্গ বার করার সিস্টেম, বর্গমূল বার করার সিস্টেম সব কিছু কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? দেখো সঙ্গে সঙ্গে বলবা 56-এর বর্গ করতে গেলে আমরা জানি, এখানে লিখছি 6×6 = 36, 5×5 = 25 আর 5×6 = 30, 30×2 = 60, এককের ঘর বাদ দিয়ে 60। তাহলে এখানে 6, 3, 5 আর 6 11-র 1, এখানে 1 এসে হয়ে গেল 3, মানে 31, 36 হলো। 35-এর স্কোয়ার মানে 5×5 = 25 আর 3×4 = 12। ব্যাস এটা বাদ দাও। এখানে বাদ দিলে হচ্ছে 1 মিনিট 1, এখানে হচ্ছে 9, এখানে 2 × 1 মানে 11911। এর সঙ্গে শুধু 22/7টা গুণ করব, সঠিক উত্তর চলে আসবে। আমি কেটে দিলাম, হ্যাঁ? 22/7 × 1911। ব্যাস দেখো 7 দিয়ে কাটো, 7 × 2 = 14, 51 থাকছে, 7×7 = 49 আর 3×7 = 21। ব্যাস 22 আর এটা গুণ করো, দেখো 2 দিয়ে গুণ করলে ডবল হয়ে যাচ্ছে, তাই না? 6, 7 × 2 = 14, 4, 2 × 2 = 4, 5, এইটাই 2 বার লিখতে হবে। এগুলো মানে কি বলবো, মানে গুণ ভাগগুলো নিজের মতো করে নিবা। 0 এখানে হচ্ছে 0, এখানে 6, মানে 606 বর্গ সেমি। প্রাচীরের ক্ষেত্রফলটা হয়ে গেল 606। বিষয়টা বুঝতে পারলে অপশান 3। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে একটি ত্রিভুজাকার দেওয়ালের ভূমি তার উচ্চতার 7 গুণ। একটা ত্রিভুজাকার দেওয়াল, এই একটা ত্রিভুজাকার দেওয়াল, যেখানে বলছে ভূমি, ভূমি মানে কোনটা বাস? এই যে এইটা হচ্ছে ভূমি। ভূমি তার উচ্চতার 7 গুণ। উচ্চতা কোনটা হয়? এই যে উচ্চতা, তাই না? উচ্চতাটা তুমি যদি ধরে নাও x, তাহলে ভূমি হচ্ছে উচ্চতার 7 গুণ, মানে ভূমিটা হয়ে যাবে 7x। বোঝা গেল বিষয়টা? বলছে যদি দেওয়ালটি রং করতে তোমার 350 টাকা পার 100 বর্গমিটার হারে এত টাকা খরচ হয়, তাহলে ভূমির দৈর্ঘ্য কত? দেখো দেখো ত্রিভুজের এখানে তুমি কি বার করবা? এই যে ত্রিভুজটা
রং করছে ওরা, তার মানে ত্রিভুজের মানে ত্রিভুজ আকৃতির যে দেওয়ালটা রং করছে, তার মানে কি এই সম্পূর্ণ জায়গাটা রং করছে। আর এই পুরোটা কি হয়, পুরোটা হচ্ছে ক্ষেত্রফলকে বোঝায়। তাহলে এখানে তুমি ক্ষেত্রফলটা বার করবা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা ত্রিভুজের ভূমি আর উচ্চতাটা জানতে পারি, মানে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি, তোমার এখানে দেখতে পাচ্ছি 7x ইন্টু উচ্চতাটা এক্স। এইটা হচ্ছে সূত্র, মাথায় রাখবো। আমি এক একটা পয়েন্ট বলছি, এগুলো কিন্তু লিখে নেবে, লিখে নাও যে ত্রিভুজের ভূমি আর উচ্চতা জানা থাকলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই তথ্যটা তুমি লিখে নাও। এবার দেখো এটা এটা করার আগে এবার একটা জিনিস তুমি এখানে দেখো, ওরা বলছে যে ওই যে দেওয়ালটা পুরোটা, দেওয়ালটি পুরো রং করতে 350 টাকা, 100 মিটার, 100 বর্গ মিটারে 350 টাকা খরচ হয়, কিন্তু টাকা লেগেছে এত টাকা। তার মানে কত বর্গ মিটার আছে ক্ষেত্রফলটা, ওরা কিন্তু ক্ষেত্রফল এখানে দিয়ে দিয়েছে, এটা ডাইরেক্ট দেয়নি, ইনডাইরেক্ট দিয়ে দিয়েছে। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা যে 300, একটু লেখাটা কষ্ট করে বুঝবা, 350 টাকায় 100 বর্গ মিটার হচ্ছে রং করা যায়, 1 টাকায় কত হবে বাই 350, আর পুরো দেওয়ালটা রং করতে লেগেছে 1225 টাকায় কত। সঙ্গে সঙ্গে এই 0 0 একটা কাটলে কাটাকুটিগুলো একটু কষ্ট করে বুঝে নিবা। 5 দিয়ে কাটলে 7, আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 4 5 20, 5 5 25। 7 দিয়ে তুমি কাটো, 3 7 21, 5 7 35, 35 আর 10 গুণ করলে 350, 350 বর্গ মিটার, 350 বর্গ মিটার আমরা কি পেলাম, সরি লেখাটা 350 বর্গমিটার আমরা ক্ষেত্রফল পেলাম। আর এখানে আমরা দেখছি যে ক্ষেত্রফল এইটা, তাহলে এইটা সমানই হচ্ছে 350। একটু লেখাটা কষ্ট করে বুঝবে। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা এখানে 1/2 ইন্টু 7x², এটা সমান হচ্ছে 350। দেখো দুইটা পাশে নিচে আছে, ও পাশে গিয়ে গুণ হয়ে যাবে, মানে তুমি এবার কাটাকাটি করো। দেখো এখানেই কাটাকাটি করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 5 আর এদিকে 0, 50 দুগুণে 100 হচ্ছে, বিষয়টা বুঝতে পারলে? তাহলে x² যদি তোমার 100 হয়, তাহলে x সমান তুমি সঙ্গে সঙ্গে বলবে 10। x এর মান যদি 10 হয়, আমাদের বলেছে ভূমির দৈর্ঘ্য কত, ভূমি আমরা দেখছি 7x ছিল, তাহলে 7 10 70 মিটার। বুঝতে পারলে? এই জায়গা মানে লেখাগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি, কিন্তু এর থেকে ভালো করার মতো উপায় আমার নেই, সেই জন্য একটু কষ্ট করে বুঝে নিবা। 70 মিটার হবে, দেখো অপশান 2, ঠিক আছে। পরে প্রশ্ন আমরা চলে যাই, চলো। দেখো বলছি একটি বর্গক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ করা, একটি বর্গক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ করা একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে এত সেমি, তাহলে বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য কত। দেখো দেখো একটি বর্গক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ করা মানে বিষয়টা কি, একটি বর্গক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ করা মানে বর্গক্ষেত্রের কর্ণগুলো একদম বৃত্তের সাথে গায়ে এভাবে লেগে গেছে, মানে এইরকম, মানে ছবিটা একটু ভালো কষ্ট করে বুঝে নাও। তা বলছে একটি বর্গক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ করা একটি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কোনটা, পুরোটা, তাই না? কেন্দ্রের উপর দিয়ে যে লম্বা লম্বি দাগটা চলে যায় এপার থেকে ওপার পর্যন্ত, সেটাই হচ্ছে ব্যাস। আমি এইভাবে টানলাম, যেভাবে খুশি টানা যেত, অসুবিধা নেই, কিন্তু এইভাবে টানলাম এই কারণে, দেখো এটা কিন্তু বর্গক্ষেত্রে একটা জিনিস তৈরি হচ্ছে, বর্গক্ষেত্রে কি তৈরি হচ্ছে, এটা বর্গক্ষেত্রের কর্ণ তৈরি হচ্ছে, তাই না বস? এই যে এইটা বর্গক্ষেত্রের কর্ণ তৈরি হচ্ছে। এবার আমরা জানি আমাদের বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের কর্ণ এখানে যেটা হচ্ছে সেইটাই তো বৃত্তের ব্যাস, মানে বৃত্তের ব্যাস যেটা দেওয়া সেইটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র তুমি লিখে নাও যে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহুকে আমি এ ধরলাম, √2 ইন্টু বাহু, মাথায় রাখবে, লিখে নাও বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু বাহু। এবার সেটা সমানই আমরা দেখতে পাচ্ছি 15√2। এবার এই √2 কেটে গেল, তাহলে বাহু সমান আমরা পেলাম 15। এবার বাহু যদি 15 পাই, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যই আমাদের জানতে চেয়েছে, সেইটাই তো, ব্যাস এই যে 15 সেমি। এবার অন্য কিছু যদি ক্ষেত্রফল বার করতে বলতো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা অ্যাপ্লাই করতাম, মানে বাহু গুণ বাহু করতাম। বুঝতে পারলে বিষয়টা? 15 সেমি এখানে সঠিক উত্তর। চলে আসে পরের প্রশ্নে। বলছে একটি আয়ত ক্ষেত্রাকার পার্ক, যেখানে মানে যেটির আর কি 40 মিটার হচ্ছে দীর্ঘ, মানে দৈর্ঘ্য হচ্ছে 40 আর 25 মিটার চওড়া মানে প্রস্থ। বলছে পার্কের বাইরে দিয়ে যদি এত মিটার চওড়া একটি পথ তৈরি করা হয়েছে, তাহলে পথের এলাকা মানে পথের ক্ষেত্রফলটা কত, যেহেতু তুমি দেখতে পাচ্ছ মিটার স্কোয়ার রয়েছে, মানে ক্ষেত্রফল আমাদের জানতে চেয়েছে, সেই ক্ষেত্রফলটা কত। সঙ্গে সঙ্গে তুমি জানোই, দেখো এখানে গিয়ে একটা সূত্র অ্যাপ্লাই করবা, আমি বলে দিয়েছি অবশ্য, যেটা মাথায় রাখবা যে বাইরে বলেছে, তাহলে 2 ইন্টু মানে 2 রাস্তা, ব্র্যাকেটের মধ্যে থাকবে দৈর্ঘ্য এল দিয়ে প্রকাশ করছি, প্রস্থকে বি দিয়ে প্রকাশ করছি, দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ 2 রাস্তা। এটা হচ্ছে বড় মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের যদি বাইরে দিয়ে কোনো রাস্তা যায়, তাহলে সেক্ষেত্রে সেই রাস্তার ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফলের সূত্রটা হবে এইটা। এবার যদি ভেতরের দিকে বলে, তাহলে শুধু এই প্লাসটা শুধু মাইনাস করে দেবা, তাহলে পরেই হয়ে যাবে সেটা, মানে ভেতরের দিকটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবা 2 গুণ রাস্তা, রাস্তার দৈর্ঘ্য কত, তোমার এই যে 2.5, তাহলে আড়াইয়ের সঙ্গে 2 গুণ করলে 5, দৈর্ঘ্য দিয়েছে 40, প্রস্থ দিয়েছে 25,
আর আড়াই গুণ 2 মানে 5, ব্যাস যোগ করে হয়ে যাবে দেখো 40, 60, 70, 570 কত, 570 হচ্ছে 350, 350 মিটার স্কোয়ার, দেখো অপশান 3 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, আমরা একটা আয়তক্ষেত্র কোনো রকম এঁকে নিলাম। বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে 2x, সেইটাই তো বলছে যে প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্যটা। বলছে আয়তক্ষেত্রের পরিসীমা যদি হচ্ছে 60 সেমি হয় তাহলে সেমি স্কোয়ারের ক্ষেত্রফল কত, তাই না? ক্ষেত্রফল তো সেমি স্কোয়ারে বেরোবে, অসুবিধা নেই। পরিসীমা দিয়ে দিয়েছে ওরা 60, আর আমরা জানি কি আয়তক্ষেত্রের পরিসীমা সমান লিখে নাও যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য এখানে দেখতে পাচ্ছি 2x যোগ প্রস্থ এক্স, এইটা সমানই হচ্ছে পরিসীমা, তাই না? এটা হচ্ছে পরিসীমা, আর ওরা সেটা বলছে যে 60 সেমি। ব্যাস এইটুকুনে দেখো 2 দিয়ে তুমি যদি 60কে কাটো 30 হচ্ছে, তার মানে 2x আর x যোগ করলে 3x হচ্ছে একবারে। 3x সমান যদি 60, এই সরি 30 হচ্ছে, কারণ এটা কেটে গিয়ে 30 হয়েছিল, তাহলে এক্স এর মান তুমি বলবো দাদা এক্স সমান হচ্ছে 10। এক্স সমান যদি 10 হয় তাহলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 10 দুগুণী 20। এবার আমাদের বলেছে ক্ষেত্রফল, আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 20 10 কে 200, অপশন বি, বি আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে চলো পরে প্রশ্নে চলে যায়। দেখো ভালো একটা প্রশ্ন, একটু বুঝবা। বলছে দেখো যে 4টি গরু এমন একটি আয়তক্ষেত্রাকার মাঠের 4 কোণে তোমার হচ্ছে প্রতিটি কোণে একটি করে, আচ্ছা 4 কোণে, হ্যাঁ মানে প্রত্যেক কোণে একটা করে বাধা রয়েছে। বলছে যার দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার, দড়ির দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, মাঠের কতটা ক্ষেত্রফলে গরুগুলি চড়তে পারবে না? বোঝো, বুঝতে হবে। এই একটা আয়তক্ষেত্র, এবার আয়তক্ষেত্রের 4 কোণে, মানে এখানে একটা গরু বাঁধা, এখানে একটা গোছ পুঁতে বাঁধা, এখানে 4 কোণে 4টে গোছ পোঁতা আছে। এবার একটা গরু যে দড়িটা দিয়ে বাঁধা সেই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার। এবার তাহলে গরুটা 7 মিটার দৈর্ঘ্য দিয়ে তো গরুটা এইভাবেই চড়তে পারবে, তার বাইরে তো আর যেতে পারবে না। এখানে যে গরুটা রয়েছে আমি একটু বোঝাচ্ছি, এটা 7 মিটার এইভাবে চড়তে পারবে, তার বাইরে যেতে পারবে না। এখানে যে গরুটা মানে বাঁধা আছে সবই তো দৈর্ঘ্য 7 মিটার করে, এইটুকুর বেশি চড়তে পারবে না, এটাও এইটুকুর বেশি চড়তে পারবে না। পারবে কি, পারবে না। এবার দেখো, এবার দেখো তুমি একটা জিনিস বলো, তাহলে এই যে গরুটা, আমি এই গরুটার কথা বলি একটু বুঝে নাও। এই গরুটা যে দড়ি 7 মিটার দড়ি দিয়ে বাঁধা, সে তো এতটুকু জায়গা মিলে ঘাস খাবে, তাই না? আর যে বর্গ মানে আয়তক্ষেত্রের মধ্যে কতটা জায়গা ঘাস খাচ্ছে, এতটা জায়গা ঘাস খাচ্ছে, মানে সে 4 ভাগের 1 ভাগ খাচ্ছে একটা গরু। তাহলে দেখো দুটো মানে 4টে গরু তুমি যদি মিলাও, 4টে গরুতে কিন্তু ওই 1 ভাগ 1 ভাগ করে পুরো একটা গরুতে সারা জায়গা যতটা ঘাস খায় ততটাই কিন্তু হয়ে যাচ্ছে, 4 ভাগই হয়ে যাচ্ছে। মানে তুমি এটা কি দেখতে পাচ্ছ, এগুলো কি টোটালে পুরো ভেতরের অংশটা, তার মানে ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই মানে 22-এর 7, আর মানে তোমার হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেখো ওটা 7 ছিল, এই যে 7 মিটার হচ্ছে তোমার বলেই দিয়েছে যে দড়িটার দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, দড়িটার দৈর্ঘ্য মোট 7 মিটার, মানে দড়িটাই তো হচ্ছে তোমার ব্যাসার্ধের কাজ করছে। তাহলে 7 ইন্টু 7, তাহলে 7 7 যে কোনো একটা কাটলো, 7 দিয়ে এটাকে গুণ করলে তোমার হচ্ছে কত হচ্ছে 154 হচ্ছে। এত একটা গরু সম্পূর্ণ মানে 154 মিটার এলাকা জুড়ে ঘাস খাচ্ছে। তাহলে এর 4 ভাগের 1 ভাগ খাচ্ছে এই গরুটা, এরও 4 ভাগের 1 ভাগ খাচ্ছে এই গরুটা, এখানেও 1 ভাগ খাচ্ছে এই গরুটা, এই গরুটাও 1 ভাগ খাচ্ছে, টোটালে 4 ভাগ খাচ্ছে 4টে গরু মিলিয়ে। তাহলে 4টে গরু মিলিয়ে 4 ভাগ খাচ্ছে, মানে টোটালে একটা পুরো বৃত্তের অর্থাৎ 154 মিটারই কিন্তু খেয়ে নিচ্ছে পুরো বর্গ আয়তক্ষেত্রটার মধ্যে, তাই না? বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এবার দেখো, এবার আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা দেখি। ওরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে 30 আর প্রস্থ বলছে 20, তাহলে ক্ষেত্রফল কী হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 30 20 গুণ করলে 600, 600 থেকে তুমি যদি 154 বাদ দাও, যে জায়গাটা থাকবে সেই জায়গাটায় গরু যেতে পারবে না, ঘাস খেতে পারবে না। 600 থেকে 154 বাদ দিলে পরে তোমার হচ্ছে থাকছে কত বলো, এখানে থাকছে হচ্ছে 6, এখানে থাকছে হচ্ছে 4, এখানে 2 এসে 2, এই সরি 4, তার মানে হচ্ছে 446 মিটার স্কোয়ার, এতটা জায়গায় গরু ঘাস খেতে পারবে না বা মানে চড়তে পারবে না। বিষয়টা বুঝতে পারলে? একটু ঘিজিমিজি হলেও কিন্তু বুঝে নিবা, এছাড়া উপায় নেই। দেখো বলছে একটি ত্রিভুজে যদি দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজ আমি ধরে নিলাম যে এরকম একটা ত্রিভুজ রয়েছে, এবার দীর্ঘতম বাহু, দীর্ঘতম বাহু মানে সব থেকে বড় বাহুটা, সব থেকে বাহুতে সবসময় কর্ণই মানে ত্রিভুজের হচ্ছে তোমার অতিভুজটাই হয় আর কি, বুঝতে পারলে? 15 এটা, একটু লেখাটা দেখো। তারপরে বলছে একটি বাহু হচ্ছে 12, এটা 12 ধরলাম। বলছে এদের পরিসীমা, পরিসীমা হচ্ছে 34 সেমি। তুমি বলো ত্রিভুজের পরিসীমা সূত্র কি, যে 3টে বাহুর যোগফল। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা 15 একটা 12, তাহলে আরেকটা কত হবে, এটা কত হবে, 34 হতে গেলে এখানে হতে হবে তোমার হচ্ছে কত 20, 20 হচ্ছে 27, 27 আর কত হয় 27 আর 7, 27 আর 7 34, তাই না? তাহলে এই বাহুটা হচ্ছে 7। এবার বলেছে দেখো তাহলে ত্রিভুজের
ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো এটা কি ত্রিভুজ হয়েছে তুমি আগে সেইটা দেখো, এটা একটা কিন্তু তোমার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। সমকোণী তুমি দেখো না, বিষমবাহু ত্রিভুজ, কারণ এটা একটা 7, একটা 12, একটা 15, তিনটে বাহু পৃথক পৃথক, তাহলে সেক্ষেত্রে বলা হয় কি বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্রটা লিখে নাও, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার দাদা এস মানে কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে। পরিসীমার অর্ধেকটা হচ্ছে এস এর মান। তুমি বলবা পরিসীমা 34, তাহলে এস মানে হচ্ছে 17, এর অর্ধেকটা। বিষয়টা বুঝতে হলে এ বি সি এগুলো বাহুর দৈর্ঘ্য, তুমি যে কোনো একটা খুশি ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর মানে 7 ধরতে পারো, বি মানে 12 আর সি মানে 15। দেখো আমি অঙ্কটা করব কোথায় সেইটাই ভাবছি, এইখানে লিখি, হ্যাঁ। রুট ওভার এস মানে তো 17, গুণ দিয়ে একবারে করে দিলাম। দেখো 17 থেকে এর মানে যদি 7 ধরি, তাহলে 17 থেকে 7 গেলে 10। আচ্ছা বি মানে যদি আমরা 12 ধরি, তাহলে 17 থেকে 12 গেলে 5। আর সি মানে আমরা 15 ধরলাম, তাহলে 17 থেকে 15 গেলে 2। তাহলে এবার দেখো সঙ্গে সঙ্গে 1 মিনিট, তুমি বলবা এখানে দাদা 10কে ভাঙলে 5 এর মধ্যে কি রয়েছে 5, 5 ইন্টু 2, আর এগুলো সবাই রয়েছে বর্গমূলের মধ্যে। তবে দুখানা 5-এর জন্য একটা 5 বাইরে, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে, আর 17 ভেতরেই থেকে গেল, মানে 5 দুগুণে 10 রুট 17। একটু ক্যালকুলেশনটা একটু বুঝে নাও, তাছাড়া কি করবো আর। 10 রুট 17। চলো পরে প্রশ্নে বলছে, দেখো যে একটি অর্ধগোলকের ব্যাস দিয়েছে ওরা 6 সেমি, বলছে এর বক্রতলের ক্ষেত্রফলের সাথে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে। দেখো এবার তুমি যদি এখানে মানে বক্রতলের ক্ষেত্রফল কি আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি সেটা যদি না জানো, তাহলে কি করে হবে, তুমি লিখে নাও। আমি বলছি যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তোমার হচ্ছে 2πr², মাথায় রাখবা। আর হচ্ছে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বললে পরে সেটা হচ্ছে 3πr² হচ্ছে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। অনুপাত করতে পারে, জাস্ট অনুপাত করে দেবা। দেখো পাই পাই বেরিয়ে গেল, r², আর মান তোমার হচ্ছে এখানে তোমার কত 3 হবে, 3-এর স্কোয়ার, এখানেও 3-এর স্কোয়ার, মানে বেরিয়ে যাচ্ছে, কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলে বিষয়টা, তাহলে থাকলো এখানে 2:3 থাকলো, মানে অপশান 1 আমাদের সঠিক উত্তর। শুধু তোমাকে সূত্র দুটো জানার ছিল, আর কিচ্ছু না। বুঝতে পারলে, এই সূত্রগুলো কিন্তু আমি বারবার করে বলছি, আমি বলে দিচ্ছি, মুখে লিখতে পারছি না যদিও, একটু মাথায় রাখার চেষ্টা করো। বলো, এই দেখো পরে প্রশ্ন বলছে, যদি একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা যথাক্রমে তোমার হচ্ছে 17 সেমি আর 25 সেমি হয়, তাহলে শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। দেখো তাহলে এখানে শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমার জানতে হবে, লিখে নাও যে শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো পাই আর ইন্টু এইচ প্লাস আর, হ্যাঁ। মানে এইচ মানে তো উচ্চতা, আর আর মানে তো বুঝতেই পারছো যে ব্যাসার্ধ। তাহলে এবার শুধু তুমি বসিয়ে দাও মানটা। দেখো 22/7, পায়ের মান 22/7, আর সমান ওরা বলছে কত, এই দেখো ব্যাসার্ধ সমান 17, আর এখানে হচ্ছে উচ্চতা তোমার হচ্ছে কত, উচ্চতা ওরা বলছে 25, তাই তো। 25 যোগ 17, ব্যাস এইটুকুই ক্যালকুলেশন। দেখো এখানে 25 আর 17 যোগ করলে 42 হচ্ছে, এখানে গুণ সম্পর্কে রয়েছে 17 আর গুণ 22/7। দেখো এই 7 দিয়ে কিন্তু তোমার 42 কাটলে 6, তাই না। বিষয়টা বুঝতে পারলে আমি কী করে, মানে লেখাটা হলো না যদিও। দেখো 6 দিয়ে তুমি 17কে গুণ করলে 6 17 কত হয় 102, 102 আর 22 গুণ করো, তাহলে উত্তর চলে আসবে। দেখো 102 দুগুণী 204, এটাই দুবার লিখতে হবে, ব্যাস। তাহলে হয়ে যাচ্ছে 4422, মানে 22-24 সেমি স্কোয়ার। দেখো অপশান 4-এই রয়েছে 22-24, এই 22-24 বলছে এখানে 44 সেমি স্কোয়ার। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে যদি একটি সিলিন্ডারের ব্যাসার্ধ তোমার হচ্ছে 7 মিটার এবং এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়েছে এত, তাহলে সিলিন্ডারটার উচ্চতা কত। দেখো কি দিয়েছে, যে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এত। তুমি এবার বলো যে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি। দেখো সিলিন্ডার মানে কি, সিলিন্ডারটা কেমন হয়, এরকম হয় না, বাস এরকমই হয় সিলিন্ডার, মানে একটা কি হচ্ছে, এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ হচ্ছে, মানে বুঝতে পারছো বিষয়টা। এই প্রশ্ন মাধ্যমে বুঝে নিতে হবে যে লম্ব বৃত্তাকার চোঙের আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে 2, লিখে নাও 2πr ইন্টু আর প্লাস এইচ মানে উচ্চতা, ব্যাস এইটুকুই। এবার দেখো এটা সমান ওরা বলে দিয়েছে যে 440, ব্যাস। তাহলে 440 = 2 × 22/7। শুধু একটু ক্যালকুলেশন করার, সূত্রটা মাথায় রাখার কিচ্ছু না। আর এর মান 7, এখানে আর সমান 7 যোগ এইচটা আমাদের বার করতে হবে, তাই তো। তাহলে দেখো এই 7 7 কাটলো, এদিকে হচ্ছে 22 দিয়ে এটাকে দেখো একবারে তুমি হচ্ছে 44 দিয়ে কাটলে এদিকে 10 হয়ে যাচ্ছে, 10 সমান 7 যোগ এইচ, তাই তো। তাহলে 7টা পাশে গিয়ে যোগ আছে, পাশে ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে এইচ সমান বেরোবে 3 মিটার। একদম কিছুই ছিল না, শুধু একটু সূত্রটা মাথায় রাখা, সূত্রগুলো অবশ্যই মাথায় রাখবা। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার তরমুজকে
গোলাকার তরমুজকে তোমার হচ্ছে কি দুইটি সমান অর্ধগোলকে কাটা হয়েছে, প্রত্যেকটি অর্ধের আয়তন নির্ণয় করো, যেখানে 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের যেতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমাদের বলেছে এখানে যে একটি গোলাকার তরমুজ, তাই না? তাহলে গোলাকার তরমুজ সেটা কি হয় বলো তো? সেটা হচ্ছে গোলক। এবার গোলকের দেখো এখানে ওরা বলছে যে দুইটি সমান অর্ধেকে কাটা হয়েছে। এবার তুমি বলো, দেখো। আচ্ছা, সে অর্ধেকের পরে গুলি মারি। আমরা আগে কি জানি? আমরা জানি গোলকের এখানে আয়তনের সূত্র আমাদের লাগবে। এই যে ওরা আয়তন নির্ণয় করতে বলছে না, প্রত্যেকটির আয়তন নির্ণয় করে। তাহলে গোলকের আয়তন কি হয়? গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউ। লিখে নাও, লিখে নাও। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এবার অর্ধ গোলকের কথা বলছে, মানে এর অর্ধেক করে দেবো। মানে এর সঙ্গে জাস্ট 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে অর্ধেক হয়ে যাবে। মানে 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, মানে 2/3 পাই আর কিউ। এটাই হয়ে যায় আর কি অর্ধগোলকের আয়তনের সূত্র। ঠিক আছে, মানে অর্ধেক করে দিলাম আর কি, এইটাই। বা তুমি হচ্ছে আয়তন পুরো বার করে নিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেও কিন্তু সেটাও আসতো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের শুধু কিছুই না, শুধু মান বসাতে হবে। 2/3, আচ্ছা পাই মানে হচ্ছে 22/7, আর কিউ, আর এর মান হচ্ছে কত? এখানে 9 দিয়ে দিয়েছে, 9 কিউ মানে 3 বার, তাই তো? 3 বার লিখতে হবে। দেখো 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 তিরিখে 9, 9 নং 81, 81 সঙ্গে 3 গুণ করলে হয় 3 অক্ষে 3 আর 3 আটা 24, মানে 243। একটু লেখাটা বুঝতেই হবে। আর কি রয়েছে বস? আর রয়েছে ওপরে হচ্ছে 2 আর নিচে 7। এই দেখো, এই যে ওপরে রয়েছে কি, না সরি 2 বলছি কেন, 22 দুগুণে 44/7 রয়েছে। একটু লেখাটা দেখে নাও, আমি কেটে দিলাম, হ্যাঁ। 44/7, আর এখানে আমরা পেলাম কত? কত পেলাম যেন? 200 কত যেন? 243 পেয়েছিলাম, তাই না? তাহলে এবার দেখো, এবার দেখো 7 দিয়ে যদি কাটাই আমরা, 3 7 হবে না, হবে না, 7 দিয়ে কাটলে হবে না। তাহলে আমাদের এটা গুণ করে নিয়ে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো, দেখো তুমি গুণ করো, দেখো 4 দিয়ে গুণ করলে কি হয়? 4 দিয়ে গুণ করলে 3 4 12 2, 4 4 16 17 7, আর 4 দুগুণে 8 একে 9, তাই না? এইটাই আমরা দুবার লিখবো, 2 7 9। ব্যাস, তাহলে এখানে 2 9, এখানে হচ্ছে 6, এখানে হাতে 1 10 হলো, মানে 10 হচ্ছে মানে 10,692। এই 10,692কে 7 দিয়ে ভাগ করতে হবে। এই কাটাকুটিগুলো একটু করে নিবা, হ্যাঁ বস। 10,692 কে 7 দিয়ে ভাগ করব। দেখো 7 দিয়ে ভাগ করলে 1 ঘর যাবে, এখানে 3 6 5 হবে, থাকছে এখানে হচ্ছে কত এটা? 9 থাকছে, 14, 2 ঘর যাবে, মানে 152 দিয়ে শুরু হবে উত্তরটা। 152 দিয়ে শুরু হবে, মানে এ দেখো প্রথমেই রয়েছে 152 দিয়ে শুরু। অপশান 1 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। যে একটি কঠিন বৃত্তাকার সিলিন্ডারটি, লেখা বসছে না কেন? দেখো, একটি কঠিন বৃত্তাকার সিলিন্ডারটি সমান ব্যাসার্ধের একটি কঠিন শঙ্কুর আকারে রূপান্তরিত হয়। যদি সিলিন্ডারের উচ্চতা এত হয় তাহলে শঙ্কুর উচ্চতা কত? তুমি এখানে কি অ্যাপ্লাই করবা? কোনটা অ্যাপ্লাই করবা? দেখো এই শব্দটা দেখে তোমাকে বুঝতে হবে যে শঙ্কুর আকারে রূপান্তরিত হয়। আকার মানে কি বস? আকার মানে কিন্তু এখানে আয়তনকে বোঝাচ্ছে। তাহলে ওরা বলছে যে একটি সিলিন্ডার মানে কি? চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। এবার চোঙের যে চোঙটির সমানই আর কি শঙ্কুটির আকার। তাহলে এখানে আমরা বলবো যে এই যে তোমার সিলিন্ডার অর্থাৎ চোঙের যে আয়তন সেইটা সমানই হচ্ছে শঙ্কুর আয়তন। এবার চোঙের আয়তন মানে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? লিখে নাও, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর শঙ্কুর আয়তনের সূত্র মাথায় একবার, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে ওরা কি বলছে, এই দুটো নাকি সমান, এই যে সমান বলেছে তাই সমান চিহ্ন দিলাম। এবার জাস্ট তুমি কাটাকাটি করবে, দেখো পাই পাই বেরিয়ে গেল, আর স্কোয়ার বেরিয়ে গেল। এখানে দেখো এইচটা, এখানে দেখো এটা কিসের উচ্চতা দিয়েছে? ওরা বলছে যদি সিলিন্ডারটার উচ্চতা হয় 8.8, এই এইচটা, এটা তো সিলিন্ডারের তোমার হচ্ছে আয়তনের সূত্র, তাই না? তাহলে এই এইচের মান দিয়েছে 8.8। আমরা একবার লিখেও করতে পারতাম কিন্তু জায়গার অভাবে আমি লিখিনি। 3 আর এখানে ইন্টু এইচ রয়েছে। তাহলে 3টা পাশে বজ্রগ্রহণ হয়ে যাবে, 3 আর 24 4, 24 আর 2 26, মানে 26.4 হয়ে গেল এই এইচটার মান, মানে শঙ্কুটার উচ্চতার মান হয়ে গেল 26.4 সেমি। আছে নাকি দেখো? অপশান 4, হ্যাঁ রয়েছে, থাকবে না মানে? অপশান 4 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে রং করার খরচ 4.5 টাকা পার সেমি স্কোয়ারে হলে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আকৃতির একটি জলের ট্যাঙ্ক রং করতে কত খরচ হবে? তোমাকে প্রশ্নটা পড়ে বুঝে নিতে হবে এখানে ওরা কিসের কথা বলছে। একটা জলের ট্যাঙ্কের কথা বলছে যেটা হচ্ছে গোলক আকৃতির, মানে গোলকের কথা বলছে। বুঝতে পারছো? এই শব্দটা দেখে বুঝে নিতে হবে যে গোলকের কথা বলছে। এবার গোলক আকৃতির যে জলের ট্যাঙ্কটা সেটা যদি সব জায়গায় রং করতে হয় তার মানে সমগ্র পৃষ্ঠে আমাদেরকে রংটা লাগাতে হচ্ছে, মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বার করতে বলছে। লিখে নাও এবার, গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই
আর স্কোয়ার। লিখে নাও, মাথায় রাখবে। গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এবার দেখো, এবার তুমি সমাধান করো শুধু। পাই মানে 22/7 আর হচ্ছে তোমার আর স্কোয়ার। দেখো আর এর মান ওরা দিয়ে দিয়েছে 7, 7 এর স্কোয়ার মানে 7 গুণ 7। দেখো এবার শুধু কাটাকাটি করো। এবার তুমি বলবা যে 7 দিয়ে যদি 22কে আমরা গুণ করি, 7 22 154 আমরা দেখছি, তাই না? আর এবার এর সঙ্গে 4 গুণ। দেখো 4 4 16 6 হাতে 1, 4 15 60 আর 1 61, তাহলে 616 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল ওই যে জলের ট্যাঙ্ক গোলক আকৃতির, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 616। এবার ওরা বলছে যে পার সেমি স্কোয়ারে, মানে 1 সেমি স্কোয়ারে 4.5 টাকা খরচ হয়, তাহলে 616 সেমি স্কোয়ারে কত খরচ হবে? সঙ্গে সঙ্গে এর সঙ্গে তুমি 4.5 গুণ করে দিবা। দেখো যদি গুণ করো, দেখো 4 দিয়ে তুমি গুণ করো আগে, ঠিক আছে? দেখো আমি একটু কেটে দিলাম, হ্যাঁ, একটু পরিষ্কার করে লিখি। 4.5 ইন্টু 616। দেখো 4 দিয়ে গুণ করো, 4 আর হাফ দিয়ে গুণ করো, আমরা ভেঙে গুণ করছি, ঠিক আছে? 4 দিয়ে গুণ করলে 4 ছক 24 4, 4কে 4 আর 2 6, 4 ছক 24। আর হাফ দিয়ে গুণ করা মানে যেটা থাকে তার অর্ধেক লিখে নাও, এক ঘর বাদ দিয়ে কিন্তু, ঠিক আছে? তাহলে এর অর্ধেক হয়ে যাবে, এক ঘর বাদ দিতে হবে না, আমরা যোগ করছি। অর্ধেক হয়ে যাবে তোমার হচ্ছে কত বলো তো? 616 মানে 308। 300 মানে গুণভাগগুলো মানে নিজের মতো করে করে নিবা, আমি যেভাবে করি সেটাই তোমাকে বলে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 2 দাদা, এখানে 6 এর আগে 7 হলো, এখানে 7 হলো আর এখানে 2, মানে 2772 টাকা তোমার হচ্ছে খরচ পড়বে। দেখো অপশান 4 রয়েছে 2772 টাকা। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যথাক্রমে 3 মিটার, তোমার হচ্ছে 4 মিটার এবং 5 মিটার তিনটি নিরেট ঘনক। নিরেট মানে একটা ঘনক তো বোঝোই যে ঘনক কেমন হয়। একটু দেখো আমি একটু চেষ্টা করলাম আঁকানো, যাই হোক। এই ঘনকটা পুরো নিরেট। নিরেট মানে কি ভেতরে একটু স্থান ফাঁকা নেই, মানে পুরো নিরেট আর কি। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। মানে একটা লোহার বল যেমন হয় একদম পুরো নিরেট থাকে, ঠিক সেরকম এই ঘনকটাকে পুরো নিরেট টাইপের। তা বলছে যে হচ্ছে এই 3টে ঘনক গলিয়ে একটা নতুন ঘনক, বড় একটা নতুন ঘনক তৈরি হলো, ঠিক আছে? সেই বড় যে নতুন ঘনকটা তৈরি হয়েছে সেই ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমাকে জানতে চেয়েছে। বা তুমি মাথায় রাখবে, লিখে নাও যে ঘনকের আয়তন। দেখো আমরা আয়তন এর জন্যই আমরা আয়তনকে কাজে লাগবো, কারণ যখনই কোনো পদার্থ বা কোনো জিনিসকে আমরা গলাই তাহলে তার কি হয়? আয়তনের পরিবর্তন হয়, তাই না? আয়তন নিয়ে কাজ হচ্ছে, তাহলে ঘনকের তুমি গলিয়ে ফেললে তাহলে আয়তনটা কি হলো? কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেল, তাই না? তারপরে সেটা জমিয়ে বড় একটা ঘন তৈরি হলো। তাহলে এক্ষেত্রে আমাদের আয়তনের সূত্রটা কাজে লাগবে। তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে একিউ। একিউ মানে বাহু যেটা থাকে, এখানে তো 3 দেওয়া, তার কিউব করলে পরে আয়তন বেরিয়ে যাবে। তাহলে প্রথম যে ঘনকটা সেটা হচ্ছে 3 এর কিউব, মানে তুমি বলবে দাদা 3 এর কিউব হচ্ছে 27। 2 নম্বর ঘনকটা 4 মিটার ছিল, তাহলে 4 এর কিউব হচ্ছে তোমার 64। আর 3 নম্বর ঘনকটা হচ্ছে 5 মিটার ছিল বাহু, মানে এর মান হচ্ছে 5 মিটার দিয়েছে, তাহলে 5 এর কিউব 125। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার এইগুলো সব যোগ করলে পরেই যে নতুন ঘনকটা তৈরি হবে সেইটার আমরা কি পাবো? আয়তন পাবো। দেখো সঙ্গে সঙ্গে বলবো 100, 120, 80, 80, 200, 200, 200, 200, 200 আর এদিকে হচ্ছে কত? 11, মানে হচ্ছে 221, 21 আর এদিকে 5 হচ্ছে কত? 21 আর 5 হচ্ছে 16, 216, মানে যোগ করে নিলাম আর কি। 216টা কি পেলাম? 216টা পেলাম যে নতুন ঘনকটা তৈরি হয়েছে তার আয়তন। তাহলে আমরা জানি ঘনকের আয়তন সমান একিউ, যে নতুন ঘনকটা তার একিউ সমান হচ্ছে 216। তাহলে এর মান বার করতে হলে জাস্ট এদিকে ঘনমূল করে দেয়, তুমি সঙ্গে সঙ্গে বলবে 6 এর কিউ হয় 216। মধ্যা কথা তুমি একবার এটা না করলেও তুমি বলতে পারতে যে 216 মানে যে ঘনকটা তৈরি হয়েছে নতুন, তার হচ্ছে বাহু হচ্ছে তোমার 6, তাই তো? তাহলে বাহু যদি 6 হয়, বাহু যদি 6 হয় তাহলে সেই নতুন ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে? ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখে নাও 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা দেখলাম 6 গুণ বাহু তো 6 ছিল, 6 এর স্কোয়ার 36। দেখো 6 দিয়ে যদি তুমি 36কে গুণ করো কি হচ্ছে? দেখো সেই 216ই আসছে। 216 আমাদের সঠিক উত্তর, তো মিটার স্কোয়ার, ঠিক আছে? অপশনে দেখো অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বলে বোঝা গেল? চলো পরের প্রশ্ন চলে আসি। এটা একটা দারুণ প্রশ্ন, একটু বুঝবে কিন্তু, ঠিক আছে? একটু লেন্থি হয়ে যাবে, অসুবিধা নেই। বলছে দেখো প্রতি সেমি স্কোয়ারে খরচ হয় 30 পয়সা হিসাবে খরচ হয়। তা বলছে একটি কঠিন শঙ্কুর রং করার খরচ হচ্ছে এত টাকা। তা বলছে যে শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করুন যদি এর তির্যক উচ্চতা এত সেমি হয়। দেখো শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে আর এর তির্যক উচ্চতাটা দেওয়া আছে। আর এখানে ওরা বলে দিচ্ছে যে কঠিন শঙ্কুটা রং করতে মানে শঙ্কু কেমন হয়? এই যে এরকম টাইপের হয়। এবার এই শঙ্কুটা রং করতে এত টাকা খরচ হয়েছে, মানে শঙ্কুটা রং করা মানে কি সমগ্র পৃষ্ঠে রংটা ছোঁয়াতে হয়েছে, মানে শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ওটা কাজে লাগাচ্ছে। তাহলে আমরা জানি দাদা শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর, লিখে নাও। শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর
ইন্টু ব্র্যাকেটের মধ্যে থাকবে আর প্লাস এল, এল মানে তির্যক উচ্চতা। এই হয়ে গেল শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার দেখো ওরা কিন্তু ডাইরেক্টলি বলেনি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত, ওরা ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে প্রতি সেমিতে 30 পয়সা খরচ হয়, আমাদের ওই শঙ্কুটার পৃষ্ঠতলটা রং করতে এত টাকা খরচ হয়েছে। তাহলে আমরা দেখব যে 30 পয়সায়, দেখো একটু এগুলো বার করে নিতে হবে। 30 পয়সায় 1 সেমি রং করে 1 পয়সায় হবে তোমার হচ্ছে কত 0.30, মানে এত টাকায় আমি টাকায় ধরলাম 0.30 টাকায়, আর 0.1-এ এত, আর হচ্ছে আমাদের কত 1056 টাকায় কত। এই কাটাকাটিগুলো নিজে দেখে নেবে। দেখো এই দশমিক তুললে এদিকে 100, মানে ওদিকে তো জায়গা নেই, আমি উপরে লিখলাম, মানে 1056-এ পরে 100 হবে। এই শূন্যর জন্য একটা শূন্য কাটলে বাকিটা গুণ। এবার কাটাকাটি করো, দেখো 3 দিয়ে যদি তুমি 1056-কে কাটো, 3 তিরিক্ষে 9, আর 3 5 15, 3 2 6, এর সঙ্গে ওই 10-এর একটা শূন্য গুণ হয়ে গেলে মানে 3520। এই মানে এই জায়গাটা একটু দেখে নিও, ঠিক আছে? মানে অতটা ভালো করে আমি হয়তো লিখতে পারলাম না। 3520 টাকা, এই সরি 20 টাকা বলছে কেন, এত আমরা কি পেলাম, এত সেমি স্কোয়ারে আমরা পেলাম শঙ্কুটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কিন্তু সূত্রে দেখছি আমরা এইটা, মানে এইটা সমানই এইটা। এবার দেখো এবার একটু কাটাকাটি করতে হবে, 22/7 ইন্টু আর, ব্র্যাকেটের মধ্যে আর প্লাস তোমার এইদিকে কি রয়েছে, তির্যক উচ্চতা ওরা দিয়েছে 36, এটা সমান 3520। এবার একটু কাটাকাটি করো, দেখো 11 দিয়ে কাটলে পরে 2, 11 দিয়ে পাশ, এটা সমান চিহ্ন আছে কিন্তু এখানে, হ্যাঁ এটা 11 দিয়ে কাটলে হচ্ছে 3 11 33, 11 দুগুণি 22 এত। এবার দেখো 2 দিয়ে যদি তুমি এটাকে কাটো 16 হচ্ছে 160, 160, আর এদিকে 7, তাহলে বজ্র গুণন হয়ে যাবে, 160-এর সঙ্গে 7 গুণ করলে কি হয়, 7 16 হচ্ছে 112, অর্থাৎ 1120। তাহলে এদিকে আমি কিন্তু কেটে দেবো, একটু শুধু দেখে নাও, এদিকে থাকলো আর ইন্টু আর প্লাস 36, আর ওইদিকে সমান চিহ্ন ওপাশে রয়েছে 1120, ঠিক আছে? একটু মনে রাখবে, আর ইন্টু আর প্লাস 36, ওইদিকে ছিল 1120, তাই তো? ব্যাস। এবার দেখো গুণ করো, এটা আর 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 স্কোয়ার প্লাস 36 আর ইজ ইকাল টু 1120। দেখো এখানে মিডিল টার্ম চলে আসছে, এটা আমি একবারে করলাম, মানে একবারে ওটাকে এপাশ সমান চিহ্ন এপাশে নিয়ে আসলাম, আর সমান চিহ্ন ওপাশে 0 দিলাম। এবার এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে, অসুবিধা নেই, করতে যখন হচ্ছে আমরা শর্টকাট এটাই ছিল অবশ্য, যাই হোক আমরা কনসেপ্টের উপরে আগে যাই, শর্টকাটে পরে দেখছি। এখানে দেখো মিডিল টার্ম কি বলে, যেখানে যে সংখ্যা রয়েছে তাকে এমন দুটো সংখ্যায় ভাঙবা যে দুটো গুণ করলে পরে এটা চলে আসবে, মানে 1120 আসবে, আর এই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে পরে যেন এই মানটা চলে আসে, এখানে 36 হয়ে 36 যেন চলে আসে। সঙ্গে সঙ্গে কি করে ভাঙবা, দেখো আমি এই সাইডে একটু ছোট্ট করে করিয়ে দিই। 1120, দেখো উৎপাদকে বিশ্লেষণ করবা, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 560, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 28 দুগুণে 56 হয়, আবার 2 দিয়ে দিলে হচ্ছে 140, আবার 140, হ্যাঁ, আবার 2 দিয়ে দিলে পরে হচ্ছে 70, একটু সময় লাগুক, বুঝে নাও কনসেপ্ট। 2 দিয়ে দিলে হচ্ছে 35, আবার 2 দিয়ে যাবে না, 5 দিয়ে দিলে পরে 7 হচ্ছে। দেখো 5 দুগুণি 10, 10 দুগুণি 20, এইটুকু গুণ করে আমরা 20 পেলাম, 20 রাখলাম। দেখো 7 দুগুণি 14, 14 দুগুণি 28, 28 দুগুণি 56, 56 আর 20, দেখো এদের বিয়োগফল কিন্তু 36 আসছে, আর এই দুটো গুণ করলে পরে 1100 তোমার হচ্ছে কত আসবে, 20 চলে আসবে। তার মানে আর এর মান হয় 20 হবে, না হলে 56 হবে। এবার অপশান অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে, দেখো যেটা থাকবে সেটা 20 আছে তাই 20 উত্তর করবা, 56 থাকলে 56 উত্তর হতো। বিষয়টা বুঝতে পারলে অপশান অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে। প্রশ্নটা একটু লেন্থি ছিল, অসুবিধা নেই, শুধু তুমি একটু বুঝে নাও যাতে এই টাইপের অঙ্কগুলো এইভাবে করতে হয়। বিষয়টা বোঝা গেল? পরে প্রশ্ন কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এর ক্ষেত্রফল, মানে অতিভুজের ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণের চেয়ে 6 বেশি। চলো প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি, সমকোণী ত্রিভুজ আমরা একটা করে নিই। এই একটা সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হবে, সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তা বলছে অতিভুজটা, এই যে অতিভুজটা হলো ক্ষুদ্রতম বাহু, এটা যদি আমরা ক্ষুদ্রতম বাহু ধরি, মানে এইটা ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণের চেয়ে 6 বেশি, এটা যদি এক্স হয় তাহলে এটা হবে 2x এর থেকে 6 বেশি, মানে দ্বিগুণের চেয়ে 6 বেশি। বলছে যদি তৃতীয় বাহু অতিভুজের থেকে 2 সেমি কম হয় তাহলে এটা কত হবে, তুমি সঙ্গে বলো, সঙ্গে সঙ্গে বলবা দাদা এটা 2 কম, মানে অতিভুজের থেকে 2 কম মানে 2x তো হবেই, 2x + 4 হবে, তবেই তো 2 কম হয়ে যাচ্ছে, তাই না? বলছে তাহলে ত্রিভুজের বাহুগুলির মান নির্ণয় করে। দেখো এখান থেকে চলে আসে সেই পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যাব না, আমরা অপশন, যেহেতু পরীক্ষায় আমরা অপশন তো পাই, তাই অপশনের উপরেও কিন্তু আমরা কাজ করব। দেখো আগের অঙ্কটাও কিন্তু আমরা অপশনের উপরেও কাজ করতে পারতাম, ঠিক আছে? মানে একটু ক্যালকুলেশন করে নিয়ে শেষের দিকে আমরা কিন্তু অপশনের উপর দেখেও অ্যান্সার করতে পারতাম। তবে এখানে দেখো তুমি এই সূত্রে যেতে গেলে কিন্তু একটু লেন্থি হয়ে যাবে, আমি অপশনের উপর কীভাবে কাজ করবো বলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে এক্সের মান,
দেখো এখানে এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এটা সবার ছোট, এটা মাঝারি, এটা বড়। তার মানে তুমি যদি ছোটোটা এক্সটাকে যদি তুমি এখানে প্রথম অপশানটাই দেখো যে 10 ধরো, তাহলে এক্স যদি 10 হয় তাহলে এই মাঝখানেরটা হয়ে যাবে কি 10 দুগুণি 20 আর 4 24, একদম তাই তো রয়েছে দেখছি। আচ্ছা এইটা দেখি তো, এইটা 10 দুগুণি 20 আর 6 26, বাহ এখানে তো প্রথম অপশানটাই মিলে যাচ্ছে। তুমি দেখো আরগুলো কিন্তু মিলবে না, কারণ 4 ধরলে 4 দুগুণি 8 আর 4 কিন্তু 8 4 কিন্তু 12 হয়ে যাচ্ছে, 6 হবে না। এইভাবে তুমি দেখে নিবা যে অপশানগুলোই কিন্তু সঠিক উত্তর কেবলমাত্র অপশান একই দেবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। বলছে দেখো যে বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি হলে বর্গক্ষেত্রে কোণ, সিম্পল ব্যাপারে একটা বর্গক্ষেত্র রয়েছে, পরিসীমা আমরা তো জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, মাথায় রাখবা 4a হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, মানে 4 গুণ a, 4 ইন্টু বাহু। হ্যাঁ, এটা সমান ওরা বলছে 40, তাহলে এর মান হবে কত, তুমি বলবা এর মান 10। এর মান যদি 10 হয় তাহলে পরে আমাদের বলছে বর্গক্ষেত্রের কর্ণ কি, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, বাহু হচ্ছে 10, এইটাই। তার মানে 10√2, 10√2 আমাদের সঠিক উত্তর হয়ে আছে। দেখো অপশান 4এই রয়েছে, 4 আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যায়, দেখো কি বলছে। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 ভাগের 1 ভাগ, মানে 1/3 অংশ, মানে কি বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা তার 3 ভাগের 1 ভাগ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার ওরা বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে নিই, তাই না? সঙ্গে সঙ্গে একে 3 দিয়ে ভাগ করে তুমি বলবো দাদা 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 অক্ষে 3, 3 নং 27, 3 দুগুণে 192 সেমি স্কোয়ার তোমার বেরিয়ে গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার ওরা বলছে যে আয়তক্ষেত্রের প্রস্থ 12, তাহলে হচ্ছে তোমার আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আমাদের দৈর্ঘ্যটাকে বার করতে, আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, মানে আমরা জানি যে দৈর্ঘ্যকে আমি এল দিয়ে ধরলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে 12, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর বেরোলো কত 192। সঙ্গে সঙ্গে 12 দিয়ে কাটলে পরে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব, 12 দিয়ে কাটলে 12 12, 6 12 72, মানে 16 পেয়ে গেলাম হচ্ছে আমাদের কি, 16টা হয়ে গেল দৈর্ঘ্য, তাই তো? তাহলে এবার তুমি সঙ্গে সঙ্গে বলবা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 16 আর যোগ প্রস্থ হচ্ছে 12, 16 12 কত 28, 28-এর সঙ্গে এটা কিন্তু 2 ছিল, ঠিক আছে, 2 গুণ করলে 56, 56, 56 অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নে দেখো, বলছে কি একটু ভালো করে বুঝবা। বলছে দেখো যে একটি রম্বসের পরিসীমা হলো 100 সেমি। আর রম্বস কেমন হয়, রম্বস এরকম টাইপের হয়, ঠিক আছে, সরি আমি দাগ দিলাম কেন আগেই, দেখো এরকম টাইপের, মানে মানে ভালো ছবি আঁকতে পারছি না, একটু দেখে নাও। এই হচ্ছে একটা রম্বস, ঠিক আছে, রম্বসে কিন্তু 4টে ভাই সমান, এখানে কিন্তু ছোট বড় হয়ে গেছে, এটা মানে তুমি কিছু মনে করো না, একটু ভালো করে করার চেষ্টা করি। ঠিক আছে, রম্বসের কিন্তু 4টি বাহুই সমান হয়, মাথায় রাখবা, ঠিক আছে, একটা রম্বস। বলছে রম্বসের পরিসীমা হলো 100 সেমি। দেখো রম্বস আর বর্গক্ষেত্র কিন্তু একই রকম দেখতে, কিন্তু রম্বসটা মানে তেসরা টাইপের থাকে, সেই জন্য ওটাকে রম্বস বলে, আর বর্গক্ষেত্র তো জানোই এরকম থাকে। তাহলে এবার দেখো রম্বসের পরিসীমাও যা হয় বর্গক্ষেত্রের পরিসীমাও কিন্তু একই, যে 4 ইন্টু বাহু, তাই না, 4 ইন্টু বাহু সমান ওরা বলছে যে 100। তাহলে এর মান কি হবে, সঙ্গে সঙ্গে তুমি বলবো এটা দিয়ে কাটলে এর সমান 25 হচ্ছে। এর মান 25 মানে এক একটা বাহু 25 করে, এটাও 25, এটাও 25, এটাও 25, এটাও 25, বেশ। বলছে যদি দুইটি কর্ণের মধ্যে একটি কর্ণ 14 সেমি হয়, দেখো এই যে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এর মধ্যে একটা কর্ণ 14, তার মানে আমি ধরলাম এই কর্ণটা যদি 14 হয়, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা যে এইটুকু 7 আর এইটুকু 7, তাই তো? এটা তো তুমি বলতেই পারো। তাহলে এইটুকু না আমি তুলে নিয়ে আসলাম এই জায়গাটায়, এইটুকুন আমি এই জায়গাটায় তুলে নিয়ে আসলাম। এইটা হচ্ছে 7, এইটা হচ্ছে 25 ছিল। এই মানটা তুমি আমাকে বলো, তুমি সঙ্গে সঙ্গে কি করবা, টিপলেট তোমার মাথায় চলে আসবে যে 7 24 25 আমরা পড়েছিলাম, তাহলে এইটা হয়ে যাবে 24। তাহলে এইটুকুনা যদি 24 হয়, তুমি বলবা এইটুকুনাও 24, তাই না? এবার রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, লিখে নাও, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ তো 14, আর একটা কর্ণ আমরা দেখলাম এইটুকু 24, এইটুকু 24, অর্থাৎ আর একটা কর্ণ হয়ে গেল 24 দুগুণে 48, তাই তো 48, ব্যাস এইটুকুই, আর কিছু না। দেখো 2 দিয়ে গুণ কাটলে পরে 7 হচ্ছে, 7 দিয়ে তুমি 48কে গুণ করো, সঠিক উত্তর চলে আসবে। দেখো 7 এটা 56, 6 5 থাকলো, 4 সাথে 28 আর 5 কত, 28 আর 5 হচ্ছে 33, মানে 336 বর্গ সেমি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশানে আছে নাকি দেখো, এই তো অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল বিষয়টা? চলো এই অঙ্কটা দেখো। বলছে দেখো যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেখা যাচ্ছে 7 সেমি। বলছে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধির সমান হলে বৃত্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের পরিসীমা 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধির সমান, মানে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি যতটা, বর্গক্ষেত্রের পরিসীমা ততটা। তাহলে আগে আমরা দেখি আগে বৃত্তের তোমার হচ্ছে পরিধি কতটা হয়। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র লিখে নাও 2 পাই আর, এই হয়ে গেল বৃত্তের পরিধির সূত্র। তাহলে 2 × 22/7
7 আর সমান ওরা 7 সেমি দিয়েছে। সঙ্গে সঙ্গে বলো 44। এই 44টা কি? 44টা হলো বৃত্তের পরিধি, আর ওরা বলেই দিয়েছে যে বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি সমান, তার মানে বর্গক্ষেত্রের পরিসীমাটাও কিন্তু তোমার ওই 44। এবার তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা বর্গক্ষেত্রের পরিসীমা যদি 44 হয় তাহলে বর্গক্ষেত্রের আমাদের দেখো দুটোর ক্ষেত্রফলের অনুপাত বার করছে, তাহলে আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করব, তারপরে বৃত্তের ক্ষেত্রফল বার করব, বার করার পরে অনুপাত বার করব। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা দেখলাম 44, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4a মানে 4a মানে 4 ইন্টু বাহু। সঙ্গে সঙ্গে বলবা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 11, তাহলে 11 যদি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অর্থাৎ 11 করে 121, 121 হয়ে গেল তোমার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা দেখব যে বৃত্তের, ওরা বলছে বৃত্ত ও বর্গক্ষেত্রে, আগে বৃত্ত হবে, মানে আগে বৃত্ত অনুপাতটা এই পাশে বলি, ঠিক আছে? ওরা বলছে বৃত্ত ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বার করে নিয়েছি, এবার বৃত্তর ক্ষেত্রফলটা বার করলে হয়ে যায়, বৃত্তর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 22/7, আর এর মান 7, 7 গুণ 7, ব্যাস। কাটলে পরে 7 দিয়ে 22কে গুণ করলে তুমি তো দেখছোই যে 154 হচ্ছে, 154। এবার এটাকেই তুমি একটু রেশিওতে পরিণত করো, দেখো 11 দিয়ে কাটা যাচ্ছে, 11 দিয়ে কাটলে পরেই তুমি বলবা দাদা যে 11 অক্ষে 11, 4 11 44, আর 11 অক্ষে 11, 11 অক্ষে 11 মানে 14 অনুপাত 11 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশান 3 দেখো রয়ে গেছে। চলো, বলছে একজন কৃষক তার আয়তক্ষেত্রাকার ক্ষেতের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার এবং ক্ষেত্রফল 3000 বর্গমিটার করতে চায়। বলছে প্রতি মিটারে বেড়ার খরচ 5 টাকা হলে তোমার হচ্ছে বলছে কি টাকায় বেড়ার মোট খরচ, মানে কত টাকা লাগবে আর কি তোমার ওই বেড়াটা দিতে, সেই বিষয়টা বলছে। এবার তোমাকে এখানে বিষয়টা বুঝতে হবে দাদা আয়তক্ষেত্র মানে কীরকম হয়, এরকম হয়। এবার দেখো যদি একটা কৃষক সে তার পুরো জমিটা মানে আয়তক্ষেত্রের কাছে জমি ক্ষেতটা যদি ঘিরতে চায়, বেড়া দিতে চায়, তাহলে তুমি বলবা কি এই সব জায়গায় সব জায়গা দিয়ে বেড়া দেবে? কোনোদিন না। বেড়া দেবে মানে কি বোঝায়, যে কৃষকটা এই যে তার জমির একদম আল দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পুরো ঘিরবে, মানে প্রাচীল দেবে, এক কথায় সেইটাই বেড়া দেওয়া। বিষয়টা বুঝতে পারলে তার মানে সে কিসের উপর কাজ করলো, সে কিন্তু এই আয়তক্ষেত্রাকার জমির পরিসীমার উপর কাজ করলো, মানে পরিসীমাটা বার করে নিল, তাই না? তাহলে আমরা পরিসীমা বার করে নেব, পরিসীমার উপর কাজ করব। এবার পরিসীমার উপর কাজ করতে গেলে আমাদের কি কি লাগে, দৈর্ঘ্য প্রস্থ লাগবে, দুটোই লাগবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, প্রস্থ কিন্তু কোথাও নেই, ক্ষেত্রফল আছে। এবার এই ক্ষেত্রফলের মধ্যে থেকে আমরা প্রস্থকে বার করে নেব। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তাই তো? ওরা বলছে সেটা হচ্ছে 3000, আর দৈর্ঘ্য 200 ছিল, একটু একবারে লিখেই নি, হ্যাঁ দৈর্ঘ্য ছিল 200। দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 2 দিয়ে তুমি এটাকে কাটলে 15, মানে 30কে কাটলে 15 হচ্ছে, তাহলে প্রস্থ কত পেলাম? 15 পেলাম। এবার চলো পরিসীমার সূত্রের উপর অ্যাপ্লাই করো। দেখো পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য একবারে লিখে দিলাম, একটু দেখে নাও, হ্যাঁ 200 দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 15, ব্যাস এইটাই। তাহলে সঙ্গে সঙ্গে বলবা 215 ইন্টু 2 মানে হচ্ছে 430। 430টা হচ্ছে কি বলতো, 430টা হচ্ছে পরিসীমা, মানে মোট ওই মানে বেড়ার যে দৈর্ঘ্যটা মানে দূরত্বটা আর কি, সেইটাই এত মিটারে রয়েছে 430। এবার বলছে যে প্রতি মিটারে 5 টাকা খরচ হয়, তাহলে 430 মিটারে কত হবে? দেখো 5 দিয়ে গুণ করলে সঙ্গে সঙ্গে বলবা 15 5 20 আর কি 21, মানে 2150 টাকা আমাদের সঠিক উত্তর হচ্ছে। দেখো অপশান 3 রয়েছে, অপশান 3 আমাদের কিন্তু সঠিক উত্তর। চলো পরে প্রশ্নটা দেখে নিই। যদি একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তোমার এত সেমি স্কোয়ার হয় তাহলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ওরা দিয়ে দিয়েছে, আর আমরা জানি যে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, লিখে নাও 4 পাই আর স্কোয়ার। এই হয়ে গেল তোমার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। এটা সমান ওরা বলছে যে 1386। সঙ্গে সঙ্গে আর কিচ্ছু না, তুমি শুধু মানগুলো বসাবা, যে পাই মানে 22/7, আর এর মানটা আমাদের জানতে চেয়েছে, সেটা সমান ওরা বলছে যে 1386। এবার একটু কাটাকাটি করো বস, আর কিছু না। দেখো 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, 11 দিয়ে এটাকে কাটলে 11 অক্ষে 11, 2 28 থাকছে, মানে হচ্ছে 11 দুগুণি 22, 6 11 66। আবার 2 দিয়ে কাটো, এদিকে হচ্ছে 63। তাহলে এবার কি করবো, আর কি কাটা যায়? দেখো 4 দিয়ে কিন্তু কাটা যায় না, আমরা জানি যে ওর মানে সমান চিহ্ন থাকলে ওপর নিচে বজ্র গুণন হয়। 63 ওপরে 7টা নিচে, তাহলে বজ্র গুণন করো, 7 63 কত? দেখো তোমাকে 7 63 তোমাকে গুণ করতে হবে না, তুমি রেখে দাও, 7টা পাশে গুণ হয়ে গেল, মানে 63 ইন্টু 7। আর এ পাশে রয়েছে দাদা 4 ইন্টু
আর স্কোয়ার, তাই তো? এবার এটা এপাশে গুণ রয়েছে, গুণ সম্পর্কে আমরা ওপাশে গিয়ে ভাগ হিসাবে লিখতেই পারি, অবশ্যই পারি। এবার আমাদের আর এর মান মানে শুধু ব্যাসার্ধ জানতে চেয়েছে, কিন্তু এখানে রয়েছে আর স্কোয়ার, তাহলে স্কোয়ার তুলতে গেলে ওপাশে আমরা যদি বর্গমূল করে মানে বর্গমূল করে দিই, তাহলে পরে তুমি তো যদি বুঝতেই পারছো যে স্কোয়ারটা উঠে যাচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা আর এর মান হবে 63, মানে আমরা লিখতে পারি 7 নং 63। তাহলে এখানে দেখো দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসবে, আর 9 মানে 9-এর বর্গমূল করলে হয় 3, আর 4-এর বর্গমূল হয় 2, মানে ওপরে হলো একটু লেখাটা ঘিজিমিজি হয়ে গেল, বুঝে নাও যে ওপরে 3 7টা 21 আর নিচে 2, 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5, অপশান 2 আমাদের সঠিক উত্তর। একটু হয়তো লাস্টের দিকে একটু ঘিজিমিজি হয়ে গেল, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো প্লিজ, তাছাড়া আমার কোনো উপায় নেই। দেখো বলছে একটি চোঙের ভূমির তোমার হচ্ছে ব্যাস দিয়েছে 35 সেমি এবং এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়েছে এত সেমি স্কোয়ারে, চোঙের আয়তনটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের দেখো চোঙের আয়তনের সূত্র আমাদের মানে দেখো আমরা যদি চোঙের আয়তনের সূত্রটা দেখি, তাহলে আমরা জানি যে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কি বস? এইচ মানে কিন্তু উচ্চতা। এবার আমাদের উচ্চতাটা লাগবে, আমরা কোথায় পাবো সেটা আগে এই ক্ষেত্রফলের মধ্যে থেকে টেনে উচ্চতাকে বার করে নেব। তাহলে দেখো মাথায় রাখবা যে চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি, লিখে নাও একটু, হ্যাঁ, যে চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের উচ্চতা মানে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2 পাই আর এইচ। এইটা সমান ওরা বলছে যে 3080 মানে 3080। সঙ্গে সঙ্গে একটু ক্যালকুলেশন করতে হবে, করে নাও। 22/7 আর এর মানটা দেখো। এবার দেখো ওরা ব্যাস বলেছে 35, তাহলে তুমি বলো ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ তার অর্ধেক হয়ে যাবে, আর আমরা জানি আর মানে ব্যাসার্ধ সব বলবা কত 17.5, তাই তো? 35-এর অর্ধেক 17.5 ইন্টু এইচ, এটা সমান হচ্ছে 3080। বুঝতে পারছো তো বস? দেখো এবার একটু দেখো এখানে দশমিক তুলে নিচে 10। আচ্ছা এবার 5 দিয়ে কাটো 2, এটাকে 5 দিয়ে যদি কাটো 3 5 15, 5 7 আর 5 5 25, ঠিক আছে। 7 দিয়ে কাটলে 5 7 35, এই 2 কেটে গেল, তাহলে থাকলো কি? দেখো এই 5 দিয়ে পাশে কেটে দাও, 5 6 30 আর 5 16 80। এবার দেখো 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 11 দুগুণী 22, 11 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে মানে 616কে কাটলে পরে হচ্ছে 5 1 55, 6 1 66, 56। আর এদিকে 2 থাকলে এই 2 দিয়ে কাটলে পরে 56কে কাটলে 28 হচ্ছে। মোদ্দা কথা কাটাকাটি করে আমরা কি পেলাম? এইচের মান পেলাম 28, 28। এবার আমরা চোঙের আয়তনের সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলেই হয়ে যাবে। দেখো চোঙের আয়তনের সূত্র লিখে নাও, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো আমি এখানেই করছি, পাই মানে 22/7, আর হচ্ছে আর এর মান আমরা দেখলাম কত 17.5, তো 17.5 লেখো, মানে লেখাটা একটু দেখে নাও, হ্যাঁ বসছে না ভালো দাগটা। 17.5 স্কোয়ার মানে কি আমরা সেটা দুবার লিখতে পারি, আর এইচের মান হচ্ছে 28। ব্যাস এইটুকু কাটাকাটি করবো। দেখো 7 দিয়ে যদি 28কে কাটো 4 হয়। এবার দেখো 17.5 গুণ করবা, তার সাথে 4 গুণ করবা, তার সাথে 22 গুণ করবা, ও অ্যান্সার চলে আসবে। কিন্তু এগুলো করতে গেলেও একটু তোমার সময় লাগবে, কিন্তু তুমি কিন্তু যদি মনে করো যে আমরা একটু ক্যালকুলেশনে ফেসে গেছি, এবার কিন্তু আমরা একটু শর্টকাট করার যদি চেষ্টা করো, তাহলে তুমি এখানে ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি তোমাদের আগেই বলেছি, যখনই ক্যালকুলেশনে ফেসে যাবা ডিজিট সাম তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা যে দেখো 5 আর 7 12 আর 13, 13 মানে 4, 4 আর 4 গুণ করলে 4 4 16, 16 মানে 7, এখানেও তো 4 হচ্ছে এদের যোগ করে, তাহলে 4 7 28, 28 মানে 8 আর 2 10, 10 মানে 1, একের সাথে এই দুটো যোগ করলে মানে 2 আর 2 4, একের সাথে যদি 4 গুণ করো 4 অক্ষে 4 হচ্ছে, মানে আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করলাম এখানে, যেটা উত্তর হবে তার অঙ্কের যোগফল 4 হবে। দেখো দেখো তুমি যদি প্রথমটা দেখো, এখানে তো 9 বাদ হয়ে যাচ্ছে, 11 আর 8, 11 8 19, 19 মানে 10, 10 মানে 1, এটা হবে না, 4 হতে হবে, যেটা উত্তর হবে। 9 বাদ, এখানে 8 আর 1 9 বাদ, 11 হবে না এটা। এখানে দেখি 9 বাদ, 5 আর 6 11 আর 2 কত 13, 13 মানে 3 আর 1 4, অঙ্কের যোগফল 4। ডিজিট সাম অ্যাপ্লাই করেও কিন্তু তুমি বেরিয়ে যেতে পারো, অপশানগুলো যেহেতু পরীক্ষায় অপশান থাকে না, অপশান টেস্ট করেও কিন্তু আমরা করে আসতে পারি, মানে ক্যালকুলেশন না করে। যাই হোক দেখো পরে প্রশ্নটা কী বলছে। বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়েছে এত সেমি, বলছে ঘনকের থেকে তৈরি করা যায় এমন বৃহত্তম গোলকের আয়তনটা তোমাকে বার করতে বলেছে। তাহলে আমার গোলকের আয়তনের সূত্র কি লিখে নাও। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ, মাথায় রাখবে, ঠিক আছে? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। এবার দেখো এবার তুমি শুধু মানগুলো বসিয়ে দাও। দেখো 4/3 ইন্টু পায়ের মান কি? পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর কিউ। দেখো আর মানে কি? আর মানে হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? কিন্তু ওরা বলছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহু যা থাকে ব্যাসার্ধ কিন্তু তার অর্ধেক হয়, মানে 5.6 আছে তো, তাহলে 2.8 হয়ে যাবে আর এর মান 2.8। এটা কিউব রয়েছে মানে 3 বার হবে গুণ হিসাবে আমরা লিখতে পারি, তাই না?
এবার দেখো 7 দিয়ে যদি কাটো 0.4। এবার দেখো তুমি এইগুলো গুণ করতে হবে, এগুলো সব গুণ করতে হবে, মানে 2.8 গুণ করার পর সাথে 0.4 গুণ করতে হবে, তার সাথে 22 গুণ করতে হবে, তার সাথে আবার 4 গুণ করতে হবে, করে নিয়ে 3 দিয়ে ভাগ করতে কিন্তু আমরা যাব না। আমরা দেখতে পাচ্ছি কি দিয়ে লাস্টে যত মানে এইগুলো সব গুণ করার পরে লাস্টে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করার ক্ষেত্রে ডিজিট সাম কি বলে, যে অঙ্কের যোগফল 9 হতে হবে, 9 বা অথবা 0। 0 তো হয় না, মানে 9 হতে হবে আমাদের অঙ্কের যোগফল, তাহলে সেটাই আমাদের উত্তর হবে। আমরা ডাইরেক্ট চলে যাব অপশনের দিকে। অপশন যদি আমরা দেখি এখানে দেখো 9 9 বেরিয়ে গেল, 9 মানে 0, 8 আর 1 9, এইটাই উত্তর হচ্ছে, কারণ এর অঙ্কের যোগফল 9 হচ্ছে অথবা 0 হচ্ছে। 9 মানেই আমরা 0 ধরি ডিজিট সামের ক্ষেত্রে। তাহলে এবার দেখো, এবার দেখো, হ্যাঁ মানছি, যদি এবার এই অপশানটাও যদি 9 অথবা 0 থাকতো, সেক্ষেত্রে কিন্তু বস তোমাকে কিন্তু ওই মানে পুরো ক্যালকুলেশনটা করতে হবে। কিন্তু বেশিরভাগ সময়ে যখন একটু বড় ক্যালকুলেশন চলে আসে তখনই আমি খেয়াল করে দেখেছি অপশানগুলো সেরকম থাকে না। এগুলো কিন্তু মানে পরীক্ষায় আসা প্রশ্নগুলোর অপশান তৈরি করা, আমার নিজের তৈরি করা না, সেই জন্য তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু 9 তৈরি হচ্ছে না, মানে অঙ্কের যোগফল 6, 9-এর দাম নেই। দেখো এখানে অঙ্কের যোগফল হচ্ছে 14, 14 মানে 5, এটাও হবে না। দেখো এখানে 6 হচ্ছে, তাহলে দেখেছো অপশানগুলো কিন্তু সেরকমই থাকে। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে যদি 20 মিটার আর হচ্ছে 20 মিটার এবং 10 মিটার এই মাপের একটি ঘরের একটি রড রাখা হয়, ঠিক আছে, মানে ঘরটার হচ্ছে মাপটা কি 20 মিটার ইন্টু 20 মিটার ইন্টু 10 মিটার মাপের একটি ঘরে একটি রড রাখা হয়, তাহলে ভেতরে রাখা সম্ভব, মানে ভেতরে রাখা যেতে পারে এমন সবথেকে লম্বা রডটা নির্ণয় করো। কিচ্ছু করতে হবে না, সঙ্গে সঙ্গে রুট ওভার যে মানগুলো রয়েছে তাদের স্কোয়ার করে দাও। 20 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে আবার 20 রয়েছে তার স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, ব্যাস এইটুকুই, আর কিছু না। দেখো 20 স্কোয়ার মানে 400, এখানেও 400 আর এখানে 100, তাহলে 4 4 800 আর 900, রুট ওভার 900 মানে কি 30। 30 মিটার মাপের সব থেকে বড় রডটা আমরা ওই ঘরের মধ্যে রাখতে পারবো। মানে বুঝতে পারছো কীভাবে রাখা যায়? একটু ছবি হিসাবে যদি আমি বলি, দেখো রডটা এইভাবে রাখা যাবে, মানে এক মাথা থাকবে ওপরের একদম ছাদের ওপরে কোণার দিকে, আর এক মাথা থাকবে আর এক কর্নারের, মানে আর এক কর্নারের তোমার নিচে থাকবে। এই মাপেরই সব থেকে বড় রডটা রাখতে পারবো, তাই না? সেটা বার করার সিস্টেমটা আমি বলে দিলাম, যে রুটের মধ্যে এদের স্কোয়ার করে যোগ করে ফেলবা, তাহলে হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো। দুটি পূরক কোণের পরিমাণের পার্থক্য বলছে 12 ডিগ্রি হলে যদি ছোট কোণটি এক্স হয় তাহলে এত এর মান কত? দেখো এখানে আগে তোমাকে জানতে হবে দাদা পূরক কোণটা কি, মাথায় রাখবে, লিখে নাও, খাতায় নোট করে নাও। দুটো কোণ যাদের সমষ্টি মানে যোগফলটা কত 90 ডিগ্রি যদি হয়, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে পরেই সেটা হয়ে যাবে পূরক কোণ। বোঝা গেল বিষয়টা? তাহলে এখানে ওরা বলেই দিয়েছে যে দুটি পূরক কোণের কথা বলছে, তার মানে আমরা যদি একটা কোণ এক্স ধরি আর একটা কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, অবশ্যই বলতে পারি, কারণ আমরা জানি পূরক কোণ কখন হয়, যখন কোণ দুটো যোগফল 90 ডিগ্রি হয়। এবার ওরা বলছে যে এদের পার্থক্য, এদের পার্থক্যটা হচ্ছে 12 ডিগ্রি, পার্থক্য মানেই তো বিয়োগফল। ব্যাস, এবার সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা এখানে 90 ডিগ্রি আর হচ্ছে এক্স আর এক্স মাইনাস 2x হচ্ছে সমান সমান এখানে হচ্ছে তোমার 12 ডিগ্রি। তাহলে এবার দেখো এইটাকে ওদিক নিয়ে যাও আর এইটাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে ওপাশে গিয়ে চলে যাচ্ছে 2x আর এখানে হচ্ছে 12 ডিগ্রি, ঠিক আছে 12 ডিগ্রি। দেখো তাহলে 12টা এপাশে চলে আসলে 90 থেকে 12 গেলে কত হয় বলো? 78 হচ্ছে, তাই তো 78 ডিগ্রি। এবার দেখো, এবার আমাদের জানতে চেয়েছে যে তাহলে এত এর মান, দেখো এখানে কিন্তু তুমি একটা জিনিস করতে পারতে, এক্স এর মান বার করে সেই যেটা হতো তার সঙ্গে 2 গুণ করে 5 ডিগ্রি বাদ দিতে পারতে, সেটাও করতে পারতে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে 2x এর মানই হচ্ছে তোমার 78 ডিগ্রি, তার সঙ্গে তার থেকে 5 ডিগ্রি বাদ দিলেই হয়ে যায় 73 ডিগ্রি। সিম্পল ব্যাপার, মানে সঙ্গে সঙ্গে তুমি এটা দেখে উত্তর করে দিবা অপশান 4। বোঝা গেল? চলো বলছে দেখো চতুর্ভুজ এবিসিডিতে কোণ এ প্লাস কোণ সি হলো কোণ বি প্লাস কোণ ডি এর দ্বিগুণ। বলছে যদি কোণ এ 140 ডিগ্রি এবং কোণ ডি 60 ডিগ্রি হয় তবে কোণ সি এর মান কত? দেখো আমি একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করছি, এই ধরো একটা চতুর্ভুজ, এবার নাম দিলাম এ বি সি ডি। এবার ওরা বলছে যে কোণ এ, এই যে এই কোণটা মানে কোণ এটা হচ্ছে 140 ডিগ্রি, লেখাগুলো একটু কষ্ট করে বুঝবে, আর কোণ ডিটা হচ্ছে 60 ডিগ্রি। তা ওরা জানতে চেয়েছে কোণ সি এর মানটা বলো তুমি, যে কোণ সি এর মান কি হবে সেটা ওরা জানতে চেয়েছে। তুমি একটা জিনিস মাথায় রাখবে, খাতায় নোট ডাউন করে নাও, যে কোনো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, লিখে নাও খাতায়। কি বললাম? যে কোনো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, মানে সমষ্টি মানে যোগফল, 4টে কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে দেখছি দাদা এই যে এ কোণটা আর ডি কোণটা, মানে এ কোণ 140 আর ডি কোণটা 60,
এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারবো এখানে কত হচ্ছে, দেখো 140 আর 200 ডিগ্রি, তাই না? এই দুটো মিলিয়েই 200 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আমরা বলতে পারি? তুমি নিজে বলবা যে হ্যাঁ বলতে পারি কি পারি না। তুমি বলবা কোণ বি প্লাস কোণ সি সমান 360 থেকে 200 বেরিয়ে গেলে 160 ডিগ্রি। আমরা কি এটা বলতে পারি? তুমি বলো আমায় যে কোণ বি প্লাস কোণ সি সমান 160 ডিগ্রি বলতে পারি? অবশ্যই বলতে পারি। এই তথ্যটা তুমি মাথায় রাখবা। কি বললাম? কাজে লাগবে এটা, যে কোণ বি প্লাস কোণ সি, মানে আমি একবারে তো করাতে পারছি না, লিখতে পারছি না একবারে, সেই জন্য আমি বললাম যে এই তথ্যটা মাথায় রাখবা, কোণ বি প্লাস কোণ সি সমান 160 ডিগ্রি। চলো এবার প্রশ্নে দেখো কি বলছে। ওরা বলছে দেখো কোণ এ সমান এই যে 140 ডিগ্রি লিখলাম যোগ চিহ্ন, কোণ সি আমরা বার করব, সমান সমান দিলাম। এই কারণেই আমি তোমাকে বলেছি যে হলে, হলো, হয়, এইসব কথা থাকলে পরেই সমান চিহ্ন তুমি ঝেড়ে দিবা। কোণ বি যোগ দেখো কোণ ডি এর মান 60 ডিগ্রি লিখলাম। ব্যাস, এবার এইটুকু একটু, এবার দেখো কি বলছে যে কোণ ডি এর দ্বিগুণ, মানে এদের দ্বিগুণ, মানে এটা হলো কোণ বি প্লাস কোণ ডি এর দ্বিগুণ। এই তথ্যটা কিন্তু একটু মাথায় রাখবা। এখানে দুইটা আমি বসালাম। দেখো একটু ক্যালকুলেশন করো। দেখো 140 ডিগ্রি যোগ কোণ সি সমান হচ্ছে 2 কোণ বি সমান 160 দুগুণি 20, মানে 120 ডিগ্রি, তাই তো? এবার দেখো কোণগুলো একদিকে নাও, যেখানে তুমি বলবা যে ডিগ্রিগুলো একদিকে নাও, যে হচ্ছে 2 কোণ বি মাইনাস এটা আমরা ওপাশে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছো তো তুমি আমি মানে কি করছি আর কি? লেখাগুলো একটু যদিও আবছা আবছা হয়ে যাচ্ছে, একটু দেখে নাও। এবার দেখো 120টার দিকে এসে বিয়োগ হয়ে যাবে, 140 থেকে 120 গেলে 20 ডিগ্রি, তাই না? এবার দেখো ওই জিনিসটা কাজে লাগবে আমাদের। আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম কোণ বি আর হচ্ছে যোগ কোণ সি, মানে কোণ বি আর কোণ সি এটা, এই দুটো যোগ করলে 160 ডিগ্রি হবে, তাই না? আমরা এইটা পেয়েছিলাম তো। এবার তুমি দেখো এইগুলোকে যোগ করো। দেখো যদি তুমি যোগ করো তাহলে দেখো এইটা তো উড়ে যাচ্ছে, কোণ সি বেরিয়ে যাচ্ছে। দেখো আগে কোণ বিটাই তুমি বার করো, ঠিক আছে? যেমন প্লাসে মাইনাসে বেরিয়ে গেল, তাহলে এখানে থাকছে 3খানা কোণ বি, মানে 3টে কোণ বি সমান এদিকে দাঁড়াচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাই তো? এবার তাহলে শুধু কোণ বি সমান কত? কোণ বি সমান হচ্ছে 3 দিয়ে এটা কাটলে 318 60 ডিগ্রি। তাহলে এবার তুমি আমায় বলো, কোণ বি আর সি যদি 160 ডিগ্রি হয়, তার মধ্যে কোণ বি এর মান যদি 60 হয়, তাহলে কোণ সি হবে 100। সিম্পল ব্যাপার, সঙ্গে সঙ্গে তুমি বলবা কোণ সি এর মান 100 ডিগ্রি। বিষয়টাকে আমি তোমাকে বোঝাতে পারলাম? দেখো যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানাবা, দাদা আমি বুঝতে পারিনি, আমাকে আরেকবার বোঝাতে হবে। অবশ্যই আমি বুঝিয়ে দেবো। দেখো চলে আসি ত্রিভুজ এবিসি। এই একটা ত্রিভুজ আমি আঁকার চেষ্টা করলাম। এবিসিতে সি সমান 90 ডিগ্রি, মানে একটা সমকোণ হবে। এইভাবে আঁকতে হবে ত্রিভুজটা, ঠিক আছে? দেখো এ বি সি বলছে সি সমান 90 ডিগ্রি, মানে আমরা তাহলে সি, কোণ সি, এটা সি ধরলাম 90 ডিগ্রি, এ বি সি, ঠিক আছে? এবার বলছে যে বিসি কি বলছে দেখো, বলছে বিসি, এই যে বিসি কোণটা, এই হচ্ছে বিসি, বিসি সমান এসি, বিসি সমান এসি হচ্ছে সমান 2√3, মানে এইটা আর এইটা হচ্ছে সমান, মানে এটা যদি 2√2 মানে 3√2 হয়, সরি একটু দেখে নাও, 3√2 হয়, তাহলে এটাও কিন্তু হচ্ছে 3√2, সেইটাই ওরা বলছে। তাহলে এ বি সমান কি হবে, মানে এইটা সমান কি হবে? দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি, এটা তোমার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ওই তুমি হচ্ছে পৃথাগতের সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারো, যে অতিভুজ স্কোয়ার, অতিভুজকে আমি এ দিয়ে লিখছি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব যে কোনো একটা ধর, এই যে লম্ব দুটোই তো একই রয়েছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এইটা, হচ্ছে তোমার 3√2 স্কোয়ার। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা অতিভুজ স্কোয়ার সমান দাঁড়াচ্ছে এদিকে হচ্ছে √2 হচ্ছে 2 আর 3 তিরিখে 9, 9 দুগুণে 18 যোগ 18, তাই না? তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে 36, মানে অতিভুজ স্কোয়ার সমান 36, তাহলে অতিভুজ সমান দাঁড়ালো 6, তাই না? তাহলে এই যে এ বি, এটাই তো অতিভুজ ছিল, এটার মান 6। বিষয়টা বুঝতে পারলে যে কীভাবে অঙ্কটা হলো? চলো অপশান দেখো, 4ই রয়েছে, 4 আমাদের সঠিক উত্তর, মানে 6 আর কি। দেখো পরে প্রশ্ন কি বলছে। বলছে দেখো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ মানে বুঝতেই পারছো, যার 3টে বাহুই সমান, এরকম টাইপের একটা ত্রিভুজ। বলছে এবং ত্রিভুজ পি কিউ আর এর ভরকেন্দ্র হলো এ বিন্দু, ভরকেন্দ্র সবসময় মিডিলে থাকে, এই হচ্ছে ভরকেন্দ্র, ঠিক আছে? আর এই বিন্দুটাকে বলা হয় এ বিন্দু, আর ওরা ত্রিভুজের নাম দিয়েছে পি কিউ আর, তাই তো? এবার দেখো বলছে যদি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 12, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে সবগুলোই হচ্ছে 12 করে আছে, তাই না? বলছে বাহুর দৈর্ঘ্য 12 সেমি হয়, তাহলে পি এ, এই যে এইটুকুনার মান আমাদের জানতে চেয়েছে, এইটুকুর মান কত? দেখো তুমি এইটা কি বলো তো, এই সোজাসুজি যদি আমরা একটা সার্কেল করি এরকম হবে কিন্তু, মানে এইটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিব্যাসার্ধ বলা হয়। মাথায় রাখবা যে পরিব্যাসার্ধ বার করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে বাহু বাই √3, লিখে নাও পরিব্যাসার্ধ সমান বাহু
বাই √3। এটা আমি মানে ভালো করে লিখতে পারছি না, তুমি একটু দেখে লিখে নাও। বাহু বাই √3, বাহু সমান হচ্ছে 12 আর বাই √3, তাই না? এবার দেখো এটা সমান, এটার এরকম তো অপশনে নেই, 12 বাই √3 নেই, তাহলে তুমি কি করবা? দেখো এটাকে কি করা যায়, দেখো √3 নেই, নিচে তো √3 নেই, এবার নিচে √3 তুলতে গেলে এদিকে ভগ্নাংশের হরকে তুমি যেটা দিয়ে গুণ করবা, লবকেও সেটা দিয়ে গুণ করবা। ঠিক আছে, এবার দেখো এটা গুণ করলে কি হচ্ছে, শুধু 3 হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে 12 ইন্টু √3 মানে 12√3। দেখো 3 দিয়ে কাটলে 4 মানে 4√3, 4√3 আমাদের সঠিক উত্তর। দেখো এটা কিন্তু অপশনে রয়েছে, 4√3 অপশন একেই রয়েছে। বুঝতে পারলে বিষয়টা? চলো পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে দুটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে এত, তাদের উল্লম্ব কোণগুলি সমান বিবেচনা করলে তাদের নিজ নিজ উচ্চতার অনুপাত। যখন এসব ক্ষেত্রফল দেওয়া থাকবে, এবার তুমি নিজে একটা, তুমি মনে করো এই অঙ্ক করনি কখনো, এবার তুমি যদি অপশানগুলো দেখে উত্তর করতে চাও কোনটা করবা? দেখো 16 আর 9 রয়েছে ক্ষেত্রফলে সবসময় কী হয়, যেমন সেমি থাকলে সেমি স্কোয়ার হয়ে যায়, তাহলে সেমির মানটা কী হয়, তাহলে এখানে ক্ষেত্রফল দিয়ে আছে 16:9, তুমি বলো উত্তর কোনটা নিবা বলো? এই যে 4টে অপশান দেখতে পাচ্ছ, বলো 16 আর 9 আছে, কি উত্তর নিবা, কোনটা নিবা? অপশান 1 2 3 4 কোনটা নিবা বলো? দেখো প্রায় মানে বেশিরভাগই হয়তো আমার বন্ধুরা হয়তো তুমি অপশান 1 বলেছো, এটাই কিন্তু সঠিক উত্তর। কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি বর্গমূল করে দেওয়া, ব্যাস বর্গমূল করে দেওয়া, 4:3, এইটুকুই। ঠিক আছে, চলো। যখনই তোমার এখানে ব্যাসার্ধ জানতে চাইলেও কিন্তু তুমি সেটাই করতে, ঠিক আছে? বাহু জানতে চাইলেও কিন্তু সেটাই করবে তুমি সবসময়, ঠিক আছে? ক্ষেত্রফল থেকে যদি নিচের দিকে আসতে হয়, মানে বাহু ব্যাসার্ধ এগুলো জানতে চাইলে, উচ্চতা এগুলো জানতে চাইলে সবসময় বর্গমূল করে দিবা, ব্যাস। আর বাহু থেকে যদি ক্ষেত্রফল দিকে জানতে হয়, স্কোয়ার করে দিবা, ঠিক আছে? এগুলো তো আমি হয়তো শর্টকাট অঙ্কে করিয়েছিলাম। যাই হোক, দেখো পরে প্রশ্ন। বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে এত। বলছে যদি ত্রিভুজের পরিধি মানে কি? পরিধি মানেই কিন্তু পরিসীমা, অনেকে ভয় দেখানোর জন্য পরিধি দিয়ে দিয়েছে, মনে করবে যে ত্রিভুজের ক্ষেত্রে পরিধি আসে না, তো বৃত্তের ক্ষেত্রে আসে। মাথায় রাখবা পরিধি মানেই পরিসীমা। এত হয় তাহলে বড় মানে বৃহত্তম বাহু, সিম্পল ব্যাপার। ওরা মানে 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে, আমরা ধরলাম একটা 2x, আর একটাও 2x, আর একটা 3x, আর এদের হচ্ছে পরিধি মানে পরিসীমা। পরিসীমা মানে 3টে বাহুর যোগফল আমরা জানি, তাহলে 3টে বাহুর যোগ করলে সেটা হচ্ছে 42, ব্যাস এইটুকুই। দেখো 3 2 5 আর 2 7, 7x সমান, তুমি সঙ্গে সঙ্গে বলবা যদি 42 হয় তাহলে x মান হচ্ছে 6, x সমান যদি 6 হয়, সব থেকে বড় কোনটা, এটা না এটা? সঙ্গে সঙ্গে বলবা এইটা হচ্ছে সব থেকে বড়, মানে 3 6 18, 18 সেমি। একদম ইজি ছিল, শুধু একটু বোঝার বিষয়। চলো পরে প্রশ্ন চলে যাই, 1 মিনিট। দেখো পরে প্রশ্ন, দেখো বলছে পি বিন্দুটি এ বি রেখায় অবস্থিত। এ বি একটা রেখা, এই আমি ধরলাম এটা হচ্ছে এ আর বি একটা রেখা, এখানে একটা পি বিন্দু রয়েছে, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। তা বলছে যদি পি কিউ একটি রশ্মি হয়, পি কিউ, এই যে কিউ, এই বিন্দুটা হচ্ছে কিউ, কিউ এটা রশ্মি, ঠিক আছে? তা বলছে রশ্মি হয় যাতে যাতে কোণ এ পি কিউ, এ পি কিউ, এই কোণটার কথা বলছে, এই কোণটা হচ্ছে 5a মাইনাস 2b, ঠিক আছে? এবং কোণ কিউ পিবি, কিউ পিবি মানে এই কোণটা ওরা বলছে যে 3a হচ্ছে প্লাস 2b, তাই না? বলছে তাহলে 6a মাইনাস 25 এর মান কত, মানে এর মানটা আমাদের বার করতে হবে, তাহলে পরে আমরা অ্যান্সার করতে পারবো। এবার তুমি আমায় একটা জিনিস বলো, ভালো করে বুঝবে, এইটুকুনার মান দিয়েছে ওরা এটা, আর এইটুকুনো কোণের মান দিয়েছে, মানে এইটুকুনা বলতে কি এই পাশের কোণটার মান দিয়েছে এইটা, তাহলে এই পুরোটা তুমি কত বলো তো দেখি, কেমন পারো? একটা দাগের উপরে এই পুরোটা কোণের মান আমি জানতে চাইলে কি বলবা? 180 ডিগ্রি। তাহলে তুমি সঙ্গে সঙ্গে এটা তো বলতে পারো দাদা যে 5a মাইনাস 2b, এটা তার সাথে যদি আমরা 3a প্লাস 2bটা যোগ করি, এই দুটো যোগ করে দিলে হচ্ছে 180 ডিগ্রি। এটা বলতে পারো কি পারো না? অবশ্যই পারো। সঙ্গে সঙ্গে দেখো মাইনাস 2b প্লাস 2b কেটে গেল, থাকলো 5 আর 3 8, মানে 8a সমান থাকলো 180 ডিগ্রি। 8a যদি 180 ডিগ্রি হয়, এর মান কি হবে সঙ্গে সঙ্গে বলবা? 8 দিয়ে যদি তুমি কাটো, 8 হচ্ছে 8 দুগুণি 16, 17 18 20, আবার 8 দুগুণি 16 হচ্ছে 17 18 19 20, 5 মানে 40, মানে 5 এটা 40, 5 হবে। বিষয়টা বুঝতে পারলে? মানে 22.5 থাকছে এর মান, আমি মুছে দিলাম। এর মান কি থাকছে? এর মান থাকছে 22.5 ডিগ্রি। তাহলে এবার 6a মাইনাস 25 ডিগ্রির সঙ্গে সঙ্গে বলবো এর সঙ্গে 6 গুণ করো, করে সেখান থেকে 25 ডিগ্রি ঝেড়ে দাও, তাহলে উত্তর চলে আসবে। দেখো 6 দিয়ে গুণ করো, বলো কি হবে? 5 ছক 30, 0 হাতে 3, তাই তো? 6 দুগুণি 12 আর 3 15, হাতে 2 মানে 1, 12 কে 13, তাই তো? দশমিকের জন্য এই 0 উড়ে গেল, কোনো দাম থাকলো না। 135 ডিগ্রি থেকে 25 ডিগ্রি ঝেড়ে দিলে তুমি সঙ্গে সঙ্গে বলবা কত হচ্ছে বলো? 110 ডিগ্রি। কিছু ছিল, শুধু একটু বোঝার ছিল। অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্নে চলে যাই।
বলছে দেখো যে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাণ দিয়েছে এত এত এত, হিসাব করি এর চতুর্থ কোণের পরিমাণ। আমি একটু আগে বলে দিয়েছিলাম এই অঙ্কটা কিন্তু তোমার পারা উচিত। আমি কি বলেছিলাম, যে কোনো একটা চতুর্ভুজের 4টে কোণের মান যোগ করলে কী হবে, 360 ডিগ্রি হবে। 4টে কোণ যদি 360 ডিগ্রি হয়, তার মধ্যে ওরা 3টে কোণ বলে দিয়েছে, যা 4 নম্বর কোণ তুমি ইজিলি বার করে ফেলতে পারবা। সঙ্গে সঙ্গে বলবা দাদা 110 ডিগ্রি, 55 ডিগ্রি আর 125 ডিগ্রি, এই 3টে যোগ করে দিয়ে 360 থেকে ঝেড়ে দেবো। সঙ্গে সঙ্গে দেখো 5 5 10 শূন্য, হাতের একটা এখানে হলো 7 8 9, আর এদিকে হচ্ছে 2, মানে 290। দেখো 360 মুখেও করতে পারো, 360 থেকে 290 তুমি যদি ঝেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 70 ডিগ্রি হচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে, অপশন 3 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখো বলছে 10টি বাহু বিশিষ্ট একটি সাধারণ বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ কত। দারুণ একটা প্রশ্ন, এখানে একটু তোমার বোঝার বিষয় আছে। তুমি খাতায় একটু লিখে নাও, আমি বলছি যে অন্তস্থ কোণের সমষ্টি সমান, লিখে নাও, আমি লিখতে পারছি না বুঝতেই পারছো। অন্তস্থ কোণের সমষ্টি সমান n-2 ইন্টু 180 ডিগ্রি। কি বললাম, অন্তস্থ কোণের সমষ্টি সমান n-2 ইন্টু 180 ডিগ্রি। এবার অনেকে বলছো দাদা n মানে কি, n মানে বাহু, যে কটা থাকবে সে কটা। তাহলে এখানে 10টা রয়েছে, সঙ্গে সঙ্গে তুমি বলবা n মানে হচ্ছে 10, এখানে 10-এর থেকে 2 গেলে 8, একবারেই করে দিলাম, আর এখানে 180 ডিগ্রি। দেখো গুণ করো, আর 64 4, আর কত হচ্ছে বলো তো গুণ করলে। দেখো 64 4 6, 8 ওকে 8, 14 হচ্ছে, মানে তোমার হচ্ছে 1440 ডিগ্রি হচ্ছে। এটা কি বেরোলো, এটা বেরোলো তোমার মাথায় রাখবে অন্তস্থ কোণের সমষ্টি। এবার আমাদের তো অন্তস্থ কোণের সমষ্টি জানতে চাইনি, আমাদের জানতে চাই যে প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ কত। তুমি বলো যে 10খানা অন্তস্থ কোণের সমষ্টি যদি এত হয়, তাহলে একখানা, প্রতিটি মানে একখানার মান কত, জাস্ট 10 দিয়ে ভাগ করে তুমি বলবা 144 ডিগ্রি। কি হলো, 144 ডিগ্রি আমাদের সঠিক উত্তর, অপশন 3। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে, একটি বৃত্তের একটি বৃত্তাংশের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার। আচ্ছা বৃত্ত কি আর বৃত্তাংশ কি, বৃত্ত তো তুমি বোঝোই, এইটা হচ্ছে বৃত্ত। এবার দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে এই পুরোটা। এবার যদি বলে বৃত্তাংশর ক্ষেত্রফল, মানে এরকম কিছু একটা চাপঠাপ রয়েছে, এইটুকুর ওরা বলে দেবে, এইটুকুনা হয়ে গেল বৃত্তাংশ। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলে আমি একটু ছবির মতো করে আমি বুঝিয়ে দিলাম। এবার বলছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার এবং বৃত্তাংশের কোণটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এই হচ্ছে বৃত্ত, 60 ডিগ্রি কোণ, মানে এরকম একটা, এটা কেন্দ্র ধরলাম, এই হচ্ছে 60 ডিগ্রি, আর এই 60 ডিগ্রি কোণের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 66 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে দেখো বৃত্তের ব্যাসার্ধ বার করবা, সে ঠিক আছে, তুমি এখান থেকে এটা তো করতে পারো যে দাদা, আমরা এটা তো বলতে পারি যে একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, তাই তো। তার মানে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বার করব, তাহলে এখানে আমরা বলতে পারি যে 60 ডিগ্রি, যে 60 ডিগ্রির জন্য ক্ষেত্রফল রয়েছে 66 সেন্টিমিটার স্কোয়ার। 1 ডিগ্রির জন্য বাই 60, আর 360 ডিগ্রি মানে পুরো বৃত্তটার ক্ষেত্রফল আমরা এখান থেকে টেনে বার করে নিয়ে আসতে পারবো, মানে 360-এ কত। একটু লেখাটা কষ্ট করে বুঝে নাও, 0 0 কাটলো, 6 দিয়ে কাটলে 6 6 36। এবার 66 আর 6 গুণ কর, 6 6 36-এর 6, 36, আর হচ্ছে 39, 39। এই হয়ে গেল, এত সেমি স্কোয়ার হয়ে গেল, মানে পুরো বৃত্তাংশের নয়, পুরো বৃত্তটার হচ্ছে ক্ষেত্রফল এত। এবার তুমি তো জানোই কত পেলাম, 600 না 396, তাই তো। হ্যাঁ দেখো, আচ্ছা তাহলে এখানে তুমি হচ্ছে জানোই যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। এটাই সমান, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 396 তো পেয়েছিলাম, ভুলে গেছি, যাই হোক। দেখো 22/7 ইন্টু আর এর মানটা আমরা বার করব বাই তোমার হচ্ছে কত, 396, তাই তো, 396। এবার দেখো 22 দিয়ে তুমি যদি কাটো, 11 দুগুণি 22, আর হচ্ছে এদিকে কাটলে হচ্ছে 33, 6 36, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 18, তাই না। 18 যদি হয়, তাহলে দেখো আর স্কোয়ার সমান সমান, ওইদিকে তুমি বলতে পারো যে একবার স্কোয়ারটা তুলে দিলাম, হ্যাঁ, মানে এদিকে বর্গমূল করে দিলাম, যে 7 গুণ 18 মানে হচ্ছে তোমার 9 গুণ 2। তাহলে তুমি 9 মানে 9-এর বর্গমূল তো হয়, তাহলে 9-এর জন্য 3 বাইরে চলে আসবে, আর 7 আর 2 গুণ হয়ে 7 দুগুণে 14 থেকে যাবে রুটের মধ্যে, তাহলে 3√14। বিষয়টা বুঝতে পারলে, একটু ঘিজিমিজি হলেও কিন্তু বুঝে নিতে হবে বস। অপশন 4 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, দারুণ প্রশ্ন। বলছে প্রদত্ত চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র, একদম এই কেন্দ্রটাকে ওরা ও ধরেছে। এবার বলছে যে কোণ এ ও সি মানে বস এই কোণটা ওরা বলছে 140 ডিগ্রি। এইটা যদি 140 ডিগ্রি হয়, এবার ওরা বলছে যে এবিসি মানে এই কোণটার মান কত। দেখো তুমি এখানে দেখো, আমি কিন্তু একদম বিস্তারিত ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু তোমাকে এইটুকুই বলছি যে এই টাইপের প্রশ্ন যদি তুমি পরীক্ষায় পাও, তাহলে কি করে এই প্রশ্নগুলো তুমি সমাধান করবা সেই কৌশলটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি।
তুমি এখানে বলবা দাদা কেন্দ্র থেকে যে চাপ সৃষ্টি হয়েছে এই চাপটা যেখানে মিলেছে সেখান থেকে তুমি কেন্দ্র বরাবর দুটো জ্যা টানবা, এই একটা এই একটা, টানার পরে এখানে যে কোণটা তৈরি হলো এই কোণটা সবসময় এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা যদি 140 হয় তুমি সঙ্গে সঙ্গে বলবা এই কোণটার মান হচ্ছে দাদা 70 ডিগ্রি, অর্ধেক হবে, তাই তো? এবার এইটা যদি 70 ডিগ্রি হয় আমাদের যে কোণটা চেয়েছে মানে এর আমনের সামনের কোণটা হবে কি, তুমি মাথায় রাখবা এই কোণ আর এই কোণ এই দুটো যোগ করে সবসময় এদের যোগফল 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা এদের আমনের সামনের কোণ কিন্তু মাথায় রাখবা এইভাবে। ঠিক আছে, যে তুমি বলছো যে এটা যদি 70 হয় তাহলে এটা কি হবে, খুব সহজেই বলবো 180 থেকে 70 গেলে দাদা 110 ডিগ্রি হয়ে যাচ্ছে কোণ এবিসি। বুঝতে পারলে যে এইটাই প্রশ্ন পরীক্ষায় তুমি কিভাবে করবা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে, বলছে দেখো যে 10টি বাহু বিশিষ্ট একটি সাধারণ বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ কি। দেখো এই টাইপের প্রশ্ন, এই প্রশ্নটাই মনে হয় আমরা করে নিয়েছি, হয়তো রিপিট হয়ে গেছে। দেখো আমি তোমাকে বলেই দিয়েছিলাম মাথায় রাখবে মোট অন্তস্থ কোণের পরিমাণের সমষ্টি আমরা কি জানি যে হচ্ছে n-2 ইন্টু তার সাথে 180 ডিগ্রি, এটা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে সমস্ত অন্তস্থ কোণের পরিমাণ। ঠিক আছে, এবার সেখানে তোমাকে বলেছে 10টি বাহু আছে, এবার তোমার লাস্টে কী করতে হবে, প্রত্যেকটির কথা বলেছে তাই 10 দিয়ে ভাগ করে দেবো যেটা হবে। বুঝতে পারলে বিষয়টা, এটা কিন্তু আমরা হয়তো করে এসেছি অঙ্কটা, দেখে নিও একটু। হ্যাঁ করেছি মানে এর আগে। চলো রিপিট হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন বলছে 102 সেমি বাহু সম্পূর্ণ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে বলে ফেলো। এবার তুমি বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। এই দেখো বস, আমি তোমাদের যে সূত্রগুলো বলছি আমি তোমাকে কিন্তু বলছি যে তুমি এই সূত্রগুলো আমি যেটা যেটা লিখতে বলছি সেগুলো কিন্তু খাতায় নোট করে নাও, নিয়ে তুমি সেগুলো মুখস্থ করবে। মুখস্থ করার পরে তুমি টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে নিয়ে আরেকবার নিজে রিভিশন করবে, প্রত্যেকটা প্রশ্ন নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, যদি তুমি মনে করো দাদা শিখবো কিছু মানে কিছু শিখে আমরা যদি ভালো ফলাফল করার চেষ্টা করো, মানে পরীক্ষা যদি, আমি তোমাকে তো বলছি যে বস দেখো 75-এর মধ্যে 60+ নাম্বার তুলে দেওয়ার দায়িত্ব আমার ডব্লিউবিপিতে। এবার সেই জন্য আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমাকে যেটা বলছি তুমি সেটা একটু মনোযোগ সহকারে করো, আগের পড়াগুলো রিভিশন করো। কোনো চিন্তা করো না, এক্সাম এখনও অনেকটা দূর রয়েছে, এতদিনের মধ্যে মানে যে কটা দিন তুমি পাবে তার মধ্যে কিন্তু পুরো সিলেবাসটা গুছিয়ে শেষ করে নিয়ে রিভিশন করে নিতে পারবে। ঠিক আছে, একটু ভালো করে শুধু মনোযোগ দিয়ে পড়ো। ঠিক আছে, দেখো তাহলে কোথায় ছিলাম আমরা, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখে নাও, খাতায় লিখে নাও √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুকে আমি এ দিয়ে ধরলাম, ব্যাস এইটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা √3/4 ইন্টু বাহু ওরা বলে দিয়েছে 102, এর স্কোয়ার মানে 102 গুণ 2 মানে 102 আর কি, বুঝতে পারলে? এবার দেখো 4 দিয়ে তুমি যদি এটাকে কাটো হচ্ছে কত, 4 দুগুণি 8, দেখো কাটা তো যাচ্ছে না, মানে 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে কাটলে হচ্ছে 51, একটু দেখে নাও। আবার 2 দিয়ে এই 2 দিয়ে কাটলে 51 হলো। তাহলে 51-র সাথে 51 গুণ করে তার সঙ্গে √3 হবে। দেখো 51 গুণফল মানে কি, মানে 51-র স্কোয়ার, বিষয়টা বুঝতে পারলে? তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা দাদা 1 করতে 1 আর 5 5 25, এককের ঘরে বাদ দিয়ে 5 একে 5, 5 দুগুণি 10, ব্যাস 1 0 6 2, আর এদিকে √3 রয়েছে মানে 2601 √3, 2601 √3, দেখো এই তো অপশান একেই রয়েছে 2601 আর √3, বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন বলছে ত্রিভুজ এবিসি ইকুইভ্যালেন্ট টু ত্রিভুজ পিকিউআর, মানে এখানে বলতে চাইছে যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ রয়েছে আর একটা রয়েছে পিকিউআর, এই ত্রিভুজ দুটো কিন্তু মানে প্রায় সমান, মানে একই রকম আর কি, সেটাই ওরা বলছে ইকুইভ্যালেন্ট টু, মানে দুটো আর কি মানে মানে সমান আর কি। এবার বলছে তাদের ক্ষেত্রফল যথাক্রমে দিয়েছে ওরা 25 সেমি স্কোয়ার আর 36 সেমি স্কোয়ার। এবার বলছে যে এবি যদি তোমার 2.5 হয়, 5 সেমি হয়, তাহলে পিকিউ এর মান সঙ্গে সঙ্গে দেখো তুমি কি করবা, ক্ষেত্রফল প্রথমটার কত 25, দ্বিতীয়টার 36, আর প্রথমটার বাহু হচ্ছে 2.5, বাহুর স্কোয়ার করবা, কারণ বাহুর স্কোয়ারে তো ক্ষেত্রফল হয়। ঠিক আছে, আর আমাদের পিকিউ এর মান জানতে হয়েছে, তাহলে পিকিউ এর স্কোয়ার সমান কী হবে, দেখো এটা কিন্তু 36। ঠিক আছে, একটু লেখাগুলো বুঝে নিবা। এবার এইটুকুই সমাধান করো, সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 25 25 625, দেখো এখান থেকে তুমি এইভাবে লেখো, আমি একটু বলে দিই 25 আর এদিকে 36/25 25 625 মানে 6.25, আর এদিকে পি কিউ এর স্কোয়ার। দেখো এটার সাথে বজ্রগ্রহণ হবে, এটার সাথে বজ্রগ্রহণ করো। ঠিক আছে, বজ্রগ্রহণ করলে তুমি বলবা, দেখো এটা তো বজ্রগ্রহণ হচ্ছে, মানে এদিকে হচ্ছে কি হচ্ছে তোমার 36 ইন্টু 6.25, আমি একবারে করে দিলাম। দেখো এইটা বজ্রগ্রহণ করলে তোমার হচ্ছে বাই দিয়ে তুমি শুধু পি কিউ এর স্কোয়ার লেখাটা একটু দেখে নাও, এটা সমান পাবা তুমি এত বাই 25, বিষয়টা বুঝতে পারলে? 25 25 হয় 625, দু ঘর আগে দশমিক, যেহেতু দু ঘর আগে দশমিক ছিল তাই দু ঘর আগে দশমিক। দেখো 36 দিয়ে 36 আর 0.25 তুমি যদি গুণ করো মানে কি 36-এর 4 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ 36-এর 4 ভাগের 1 ভাগ হয় 9।
ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেশন করেও করে নিতে পারো, কিন্তু এগুলো শর্টকাট জিনিস, এগুলো মাথায় রাখার জিনিস। ঠিক আছে, মাথায় রাখবা। 36 যদি 0.50 থাকতো তাহলে 36-এর অর্ধেক হতো 18। যদি 0.25 রয়েছে তার মানে 36কে 4 ভাগ করে 1 ভাগ নেব। এইসব ছোটোখাটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। মানে এগুলো কী বলো তো, ক্যালকুলেশন করতে করতে তুমি বিষয়গুলো বুঝে যাবা। তারপরেও তো আমি তোমাদের ম্যাথের জন্য শর্ট ট্রিক্সের ক্লাস দিই, সেখানে কিন্তু আমি ছোটো ছোটো কৌশলগুলো তোমাদেরকে ধরিয়ে দিই। বুঝতে পারলে? সেই জন্য সেই ম্যাথের শর্ট ক্লাসগুলো করবা। তাহলে এখানে 9 আমাদের সঠিক উত্তর। দেখো, আচ্ছা 9 তো হলো না। ও 1 মিনিট, একটু বস, একটু দেখো ওটা কি ছিল, পি কিউ এর স্কোয়ার ছিল 9 পেয়েছিলাম, তাই তো? তাহলে পি কিউ এর মান কি হবে? 3 হবে। বিষয়টা বুঝতে পারলে? আমি ওইখানে মানে কথায় কথায় তোমাদের এই জিনিসটার করতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, অপশান 2 কিন্তু সঠিক উত্তর। চলো পরে প্রশ্নে দেখো, এ এবং বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে, এটা 4 সেমি, এটা 5 সেমি। যদি এ বি সমান 9 হয় তাহলে পরে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত? দেখো, দুখানা বৃত্ত, এই একটা কেন্দ্র হচ্ছে, এই কেন্দ্রটার নাম এ, আর এই কেন্দ্রটার ব্যাসার্ধ ওরা বলেছে 4 সেমি, ধরো এটা 4 সেমি। এই দিয়ে একটা বৃত্ত তৈরি হলো। আর একটা কেন্দ্র দিয়েছে, এটা হচ্ছে বি কেন্দ্র। এবার এই বি কেন্দ্রর এটা হচ্ছে তোমার হচ্ছে 5 সেমি। কয় সেমি? এটা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। একটু ছবিটা যাই হোক একটু দেখে নাও। এবার বলছে যে এ আর বি এর দূরত্ব সমান এ বি সমান 9, মানে এইখান থেকে এই পর্যন্ত 9, এইটুকু যদি 9 হয় মানে বৃত্ত দুটো একদম গায়ে গায়ে ঠেকে রয়েছে। তাহলে বৃত্ত যদি গায়ে গায়ে থেকে থাকে তাহলে এখানে একটা স্পর্শক তৈরি হচ্ছে, আর এই বরাবর একটা স্পর্শক তৈরি হচ্ছে, এই বরাবর একটা স্পর্শক তৈরি হচ্ছে। মানে ছবিটা অতটা ভালো করতে পারলাম না, তাও একটু বুঝে নাও। তাহলে কটা স্পর্শক পেলাম? একটা, দুটো, তিনটে স্পর্শক পেলাম। সঠিক উত্তর দেখো অপশান 4এই রয়েছে, যে 3টে স্পর্শক আমরা পেয়েছি। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের একটি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক হচ্ছে পি কিউ। তাহলে এখানে বলছে দেখো যে 5 সেমি একটা বৃত্ত রয়েছে, এই কেন্দ্র ধরলাম, এটা হচ্ছে 5 সেমি ধরলাম, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তুমি বৃত্তটা এরকমভাবে বলছো, বিষয়টা বুঝতে পারছো? এবার বলছে একটি বৃত্ত অঙ্কিত হলো, ব্যাস অঙ্কিত করলাম। বলছে একটি স্পর্শক পি কিউ, একটা স্পর্শক এরকম গিয়েছে, যেটা আমি ধরলাম পি আর কিউ। ঠিক আছে, এবার বলছে পি কিউ ও কেন্দ্রের সাথে, কেন্দ্রটা হচ্ছে ও কেন্দ্রের সাথে কিউ বিন্দুতে একটি রেখার সাহায্যে মিলিত হয়। মানে এই ওটা তো কেন্দ্র আর কিউটা হচ্ছে এইখানে রয়েছে, এবার এটা রেখার সাহায্যে মিলিত হয়। এই যে মিলিয়ে দিলাম আর কি, যদি মিলিত হয় যাতে ও কিউ সমান 13 হয়। ও কিউ মানে এইটা, এই রেখাটা হচ্ছে তোমার কত? 13। এটা যদি 13 সেমি হয় তাহলে আমাদের এটা কত ছিল? 5 সেমি। কিন্তু দেখো এটা 5 সেমি ছিল, এই যে ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধ তো এটা। তা আমাদের বলেছে যে পি কিউ এর দৈর্ঘ্য, মানে পি মানে কি এই জায়গাটা পি হবে, মানে আমি এই দাগটা একটু বেশি টেনে দিয়েছি। বিষয়টা বুঝতে পারছো? তুমি একটু বুঝে নাও শুধু, হ্যাঁ। এইখানে হবে পি, মানে এইটুকু দূরত্ব আমাদের জানতে চেয়েছে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে কি বলবা? তুমি এখানে বুঝতেই পারছো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যার অতিভুজ এটা, লম্ব এটা, ভূমি আমাদের বার করতে হবে। আর আমরা ত্রিপ্লেট মুখস্থ করে রেখেছি 5, 12, 13। তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলবো যে তোমার হচ্ছে 12 হয়ে যাবে তোমার এখানে, তোমার হচ্ছে আর কি এই ভূমিটার দৈর্ঘ্য, মানে ভূমি বলতে পি কিউ সমান 12 হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? দেখো অপশান 4 আমাদের সঠিক উত্তর। এই জন্য বলি ত্রিপ্লেটগুলো কিন্তু মাথায় রাখবা। চলো পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে দুইটি অনুরূপ ত্রিভুজ, অনুরূপ মানে ওই যে ইকুইভ্যালেন্ট টু, মানে এই ত্রিভুজটা প্রায় সমান। এবার এই ত্রিভুজ যদি সমান হয় তাই বলছে এদের পরিসীমা যথাক্রমে প্রথমটার 48 আর দ্বিতীয়টা 84। যদি দেখো ওয়াই জেড সমান যদি 20 হয় তাহলে আমাদের জানতে চেয়েছে যে এসির দৈর্ঘ্য কত। দেখো যাই বলুক না কেন, তুমি কী করবা দেখো, প্রথমটার পরিসীমা 48 আর পরেরটার হচ্ছে 84। আর এখানে বলছে এক্স বা দেখো এক্স জেড, সরি আমি তো ভুল বললাম, ঠিকই বলেছে এক্স জেড বলেছে, তাই না? এক্স জেড সমান যদি এটা যদি 20 হয় তাহলে এখানেও আমাদের এসি বার করা কোনো অসুবিধা নয়, এটা আমরা বলবো এসি। জাস্ট এবার তুমি কী করবা, পরিসীমা বলেছে কাটাকাটি করে দাও। দেখো তুমি যদি 4 দিয়ে কাটো, 4 5 20, 4 দিয়ে কাটলে 12, আর দেখো 12 দিয়ে কাটলে 7 12 84, তাহলে এই বরাবর বজ্র গুণন হবে আর কি। তাহলে এসি সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাবে 7 আর 5 গুণ করলে 5 এটা 35। বিষয়টা ছবি এঁকে কিন্তু আমি করালাম না, মানে এই প্রশ্নগুলো যে এইভাবে সমাধান করতে হয় এই কৌশলটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। দেখো ছবি এঁকে বুঝিয়ে করাতে গেলে না অনেকটা সময় লেগে যাবে, আর এখানে এইটুকু জায়গার মধ্যে সেইভাবে বুঝিয়ে আমার করাতে গেলে একটু সময় লেগে যাবে, বুঝতে পারছো? সেই জন্য আমি কিন্তু তোমাকে জাস্ট বলে দিলাম যে এই টাইপের প্রশ্ন তুমি এইভাবে সমাধান করবা। যদি এরপরে বুঝতে না পারো এরপরেও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবা, যাতে আমি বুঝতে পারিনি আমাকে আবার বোঝা যাবে, তখন কিন্তু আমি করিয়ে দেবো বাধ্য হয়ে, মানে চেষ্টা করবো করিয়ে দেওয়ার। যাই হোক দেখো বলছে যদি দুইটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ওরা এটা। এবার তুমি সঙ্গে সঙ্গে আমায় বলো ক্ষেত্রফল যদি এটা হয় ব্যাসার্ধ কী হবে? আমি বলে দিয়েছিলাম, সে বৃত্ত বলুক, বর্গক্ষেত্র বলুক, আয়তক্ষেত্র বলুক, চোঙ বলুক, শঙ্কু বলুক, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে ব্যাসার্ধ, বাহু এসব বার করতে গেলে জাস্ট
জাস্ট বর্গমূল। তাহলে তুমি বলো কি হবে, 9/5 মানে 9:5। সঙ্গে সঙ্গে দেখো অপশান 4 রয়েছে, 4 আমাদের সঠিক উত্তর। চলে আসে আরেকটা প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো, বলছে যে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি, মানে এবি যেভাবে রয়েছে ঠিক সেই সমান্তরালে সিডি রয়েছে। তারপর বলছে সিডি সমান্তরাল ইএফ, মানে সিবি যেরকম সমান্তরালে রয়েছে ইএফও ঠিক একই রকম সমান্তরালে রয়েছে, বা এদের ওপর দিয়ে একটা রশ্মি গিয়েছে, পি কিউ হবে হয়তো, এখানে দেখা যাচ্ছে না, যাই হোক এই রশ্মিটা গিয়েছে। তাহলে এবার ওরা বলছে যে ওয়াই সমান 5, মানে দশমিক বলছি কেন, মানে ইউনিটে অর্থাৎ অনুপাতে ওয়াইয়ের মান 5 আর জেড এর মান 11। এই যে ওয়ার মানটা যদি 5 হয়, এবার এখান থেকে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এইটা যদি 5 হয় এইটা কি হবে, এইটাও 5 হবে। একদম, তুমি তো বুঝতেই পারছো যে এরা তিনজনাই সমান্তরালে রয়েছে, তাহলে এটা 5 হলে এইটাও 5, এটা 11 বলছে ওরা, মানে জেড সমান 11, এটা 11 হলে এটাও 11। বিষয়টা বুঝতে পারলে? এবার আমি যদি তোমার বলি যে বলো তো একটা সরলরেখায় যদি, মানে একটা সরলরেখায় এই যে কোণটা কত ডিগ্রি কোণ হয়, সঙ্গে সঙ্গে তুমি বলবা এই যে এখানে 180 ডিগ্রির কোণ বোঝায়, তাই না? কিন্তু আমরা ইউনিটে দেখতে পাচ্ছি, দেখো এই পুরোটা ইউনিটে কিন্তু 11 আর 5 16। আমি কি বলছি বুঝতে পারছো তো? তাহলে ইউনিটে আমরা দেখছি যে 16 ইউনিট, 16 ইউনিট সমান ওরা বলছে যে 180 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের মান কত, সঙ্গে সঙ্গে 16 দিয়ে কেটে তুমি বলবা 16 × 16, 17 18 মানে 20 থাকছে, আবার এক ঘর যাবে, 16 × 16, দশমিকের জন্য শূন্য, তোমার থাকছে কত, থাকছে হচ্ছে 40, মানে 16 দুগুণি 32, 8 5 16 80। দেখো 16 দিয়ে মানে 180কে ভাগ করলে হচ্ছে 11.25 হচ্ছে, মানে 1 ইউনিট সমান 11.25। এবার দেখো এই জিনিসটা তুমি মাথায় রাখবা, কি বললাম, 1 ইউনিট সমান 11.25 পেলাম আমরা, এত ডিগ্রি কিন্তু, ঠিক আছে? এবার দেখো, এবার আমাদের বলছে এক্স এর মান খোঁজো, এই যে এক্স এর মান, সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা দেখো এই যে কোনটা, মানে এই জেডটা, এই জেডও যা এই এক্সও কিন্তু তাই। বিষয়টা বুঝতে পারছো? দেখো এই জেডও যা এই কোনটাও তাই হবে, এই কোনটাও যা এই কোনটাও তাই, এই কোনটাও তাই, এই কোনটাও তাই, এই কোনটা যা এই কোনটাও তাই, এই কোনটাও কিন্তু তাই। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা দাদা এটা যদি জেড সমান 11 হয় তাহলে এক্স এর মানও 11, 1 ইউনিট সমান যদি এত হয় 11 ইউনিট মানে সমান কত, সঙ্গে সঙ্গে 11 দিয়ে গুণ করে তুমি বলবা 11 11 121, আর 11 25 মানে 11 11 25 মানে কি 4 ভাগের 1 ভাগ, 11 4 ভাগের 1 ভাগ মানে কি, দেখো একটু করে নাও দরকার হয়। 11 4 ভাগের 1 ভাগ হয় তোমার হচ্ছে 4 দুগুণি 8, তোমার হচ্ছে 3 0 4 7 28, 28, আর এদিকে হচ্ছে তোমার থাকছে কত বলো, 2 থাকছে, 4 5 20, ঠিক আছে? তাহলে এদিকে হচ্ছে 2.75, তাহলে 2 মানে দশমিকটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, যাই হোক 2.75 তুমি যোগ করে বলবা যে 75 পয়েন্ট 2 এর আগে 3 মানে 123.75। বিষয়টা বুঝতে পারলে? দেখো অপশানে কোথায় রয়েছে 123.75 ডিগ্রি, অপশান 2 আমাদের সঠিক। দেখো আমি তোমাকে বোঝাতে পারলাম কি পারলাম না আমি অতটা বলতে পারছি না, কেননা ভালো করে ছবি এঁকে আমি দেখাতে পারলাম না। যাই হোক, যদি বুঝতে না পারো আমাকে কিন্তু বলবো অবশ্যই। চলো পরের প্রশ্ন দেখো, বলছে প্রদত্ত চিত্রে দেখো কোন বিএসি কই, বিএসি এটা হচ্ছে 70, বলেই ছবিতেই দেখিয়ে দিয়েছে, আর হচ্ছে ইবিসি হচ্ছে 140, এটা হচ্ছে 140 ডিগ্রি। বলছে তাহলে তোমার হচ্ছে কোন এসিডি, মানে এই কোনটার মান কত সেটা আমাদের জানতে চেয়েছে। এবার তুমি আমাকে একটা জিনিস বলবা দাদা, সেটা হচ্ছে কি, তুমি আমাকে বলো এইটুকু যদি 140 হয় এই পুরোটা কত হবে? পুরোটা আমরা জানি 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু না 140 হলে এইটুকু না, তুমি সঙ্গে সঙ্গে বলবো 180 থেকে 140 গেলে 40 ডিগ্রি, তাই না? এবার আমরা কি জানি, আমরা জানি যে একটি ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি, এটা 70 এটা 40, 70 আর 40 কত, 70 আর 40 হচ্ছে 110, আর আমরা জানি 3টে কোণের মান 180 ডিগ্রি, এইটা আর এই দুটো মিলিয়ে হয়ে গেল 110, তাহলে এই কোণটার মান হয়ে যাচ্ছে দাদা 70 ডিগ্রি। এবার তুমি বলো এটা যদি 70 ডিগ্রি, একটু লেখাটা দেখো হ্যাঁ কষ্ট করে, এটা যদি 70 হয় এই পুরোটা কত, পুরোটা 180 ডিগ্রি, তাহলে পুরোটা যদি 180 ডিগ্রি হয় এটা 70 হলে এটা অবশ্যই 110 ডিগ্রি হবে। একদম খুব সহজেই তুমি বলতে পারবে যে 110 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান 3। চলো পরের প্রশ্ন দেখো, নিজে নিজে একটু বলার চেষ্টা করো। দেখো এখানে বলছে যে পিকিউ আর বিসি সমান্তরালে রয়েছে, যে এইটা মানে এই রেখাংশটা আর এইটা হচ্ছে সমান্তরালে রয়েছে, ঠিক আছে? এবার ওরা বলছে যে কোণ হচ্ছে কিউপিএ সমান, এটা হচ্ছে 40 ডিগ্রি দেখাই যাচ্ছে, আর এই কোণটা হচ্ছে এবিসি হচ্ছে তোমার বলছে 57 ডিগ্রি। তাহলে আমাদের জানতে চেয়েছে যে কোণ বিএসি মানে এই কোণটার মান কত। দেখো দেখো এখানে তুমি সঙ্গে সঙ্গে বলবা এই দেখো এইটা আর এইটা, মানে এইটা বলতে কি পি কিউ আর বিসি কিন্তু সমান্তরালে রয়েছে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও কিন্তু তাই হবে। তাহলে এখানে এটা 40 হলে এটাও 40,
আর আমরা জানি একটা ত্রিভুজে 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি হয়, তাহলে এটা 57, এটা 40, তাহলে 180 ডিগ্রি থেকে 57 আর 40 যোগ করে বাদ দাও, দেখো হচ্ছে 97 যদি তুমি বাদ দাও, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে 3। এখানে তোমার হচ্ছে কত, 10 গেলে পরে 8 হচ্ছে, মানে 83 ডিগ্রি। 83 ডিগ্রি আমাদের সঠিক উত্তর হয়ে আছে, দেখো অপশানে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো বলছে যে এবি এবং সিডি রেখা একে অপরকে ও বিন্দুতে ছেদ করে। আমরা দেখতেই পাচ্ছি এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এখানে তোমার হচ্ছে এবি আর সিডি একে অপরকে ছেদ করেছে। তা বলছে যে কোণ এ ও সি 130 ডিগ্রি। এ ও সি মানে এই কোণটা ওরা বলছে 130 ডিগ্রি, বেশ ভালো কথা। এবার বলছে যে কোণ বিওসি এর প্রতিবর্ত কোণ নির্ণয় করো। ঠিক আছে, আগে কোণ বিওসিটা কত সেটা তো আগে দেখি। তুমি আমায় বলো দাদা, এই পুরো কোণটা তো 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকুনা যদি 130 হয়, এইটুকুনা কত, সঙ্গে সঙ্গে 180 থেকে 130 বাদ দিয়ে তুমি বলবা এই কোণটুকুনার মান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এই বিওসি এ কোণ মান হচ্ছে 50 ডিগ্রির প্রতিবর্ত কোণ। যখনই প্রতিবর্ত কোণ বার করতে বলবে তখন তুমি কি করবা, 360 থেকে সেটা বাদ দিয়ে দেবা। 360 থেকে যদি 50 বাদ দাও 310 হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে, প্রতিবর্ত কোণ বার করতে গেলে মানে এই কোণটা রেখে বাকি যতটা হচ্ছে সেইটাই হচ্ছে প্রতিবর্ত কোণ। তাহলে 310 ডিগ্রি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান 3। চলো 1 মিনিট বস, একটু কষ্ট করে দেখে নিতে, এই জন্য আমাকে না ভিডিও কাটতে হয় বারবার। যাই হোক, একটু কষ্ট করে বুঝে নাও। আর কয়েকটা রয়েছে প্রশ্ন, দেখো চলে আসি পরের প্রশ্ন। দেখো কি বলছে, বলছে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ একটা আমরা এঁকে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, নাম দিয়ে দিলাম পি কিউ আর, বেশ ভালো কথা। এবার ওরা বলছে যে পি হচ্ছে কোণ পি হচ্ছে 46, এটা হচ্ছে 46 ডিগ্রি, আর আর এর মান হচ্ছে বলছে 64 ডিগ্রি, বেশ ভালো কথা। এবার বলছে যে হচ্ছে কোণ এই ত্রিভুজ পি কিউ আর যদি ত্রিভুজ এ বি সি এর অনুরূপ হয়, মানে এই রকম আর একটা ত্রিভুজ রয়েছে যেটার নাম হচ্ছে এ বি সি, এর দুটোই মানে ইকুইভ্যালেন্ট টু মানে অনুরূপ আর কি। বুঝতে পারলে বিষয়টা? বলছে তাহলে কোণ বি এর মান কত, মানে এই কোণটার মান কত। দেখো তুমি এই ত্রিভুজটা দেখে আমায় বলো, এটা 46, এটা 64, এটা কি হবে? সঙ্গে সঙ্গে বলবা আমরা 3টে কোণের যোগফল 180 ডিগ্রি জানি, তার মধ্যে দুটো কোণের যোগফল দেখছি 60 আর 40 100, আর এদিকে 6 আর 4 10 মানে 110। তাহলে এই দুটো যদি মিলিয়ে 110 হয়, তাহলে 180 হতে গেলে আর কতর প্রয়োজন, 70-এর প্রয়োজন। মানে এই কোণটা কিউ এর মান 70, আর দুটো যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা অনুরূপ যেহেতু, তাহলে এটা যদি 70 হয়, এটা 70 হতে বাধ্য। 70 ডিগ্রি মানে ত্রিভুজ বলছে কেন, কোণ বি এর মান 70 ডিগ্রি, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো কি বলছে, একটু ছোট করে দিই। হ্যাঁ, বলছে দেখো প্রদত্ত চিত্রে তোমার এখানে বলছে যে পি ও আর এর মান 150, তাই না? যেখানে ও কেন্দ্র, একদম ঠিক বলছে। পি কিউ আর এই দেখো এই টাইপের প্রশ্ন আমরা করেছিলাম। বৃত্তচাপ গিয়েছে কেন্দ্র থেকে, এখান থেকে দুটো জ্যা উঠবে একদম এই কেন্দ্র বরাবর, মানে ছবিটা একটু অন্যরকম হয়ে গেল। এটা 150 হলে এটা হবে তার অর্ধেক 75, আর এটা যদি 75 হয় এটা কি হবে, এই কোণটা আর এই কোণটা হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 75 বাদ দিই 105 হচ্ছে। সঙ্গে সঙ্গে করে ফেলবা, এইটাই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, সেই জন্য আমি একটু তুলে দিলাম। দেখো পরের প্রশ্ন কি বলছে, দেখো যে একটি বৃত্তের কেন্দ্রে একটি জ্যা হচ্ছে পি কিউ দ্বারা তোমার সংযোজিত কোণ হলো 180 ডিগ্রি। মানে একটি বৃত্ত আমি আগে আঁকি, এটা কোনো রকম হলো, যাই হোক একটা বৃত্ত আঁকলাম। বলছে বৃত্তের কেন্দ্রে একটি জ্যা হচ্ছে, মানে কেন্দ্র যদি এটা হয়, কেন্দ্র বরাবর একটা জ্যা গেছে। ঠিক আছে, কেন্দ্র বরাবর একটা জ্যা গিয়েছে যার নাম হচ্ছে পি কিউ। ঠিক আছে, পি কিউ দ্বারা সংযোজিত কোণ, মানে যার কোণ হলো 180 ডিগ্রি। বুঝতেই পারছি এটা হচ্ছে 180 ডিগ্রি। বলছে এখন বলছে জ্যা পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 54 সেমি, মানে এই জ্যাটা পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 54 সেমি হলে ওই বৃত্তের ব্যাস কত? সিম্পল ব্যাপার, তুমি আমায় বলো এটা কি মনে হচ্ছে? এটা কিন্তু বৃত্তের ব্যাসই তো, মানে জ্যাটা একদম পুরো বৃত্তের ব্যাসের উপর দিয়ে গিয়েছে। তাহলে জ্যার দৈর্ঘ্য যদি 54 হয়, তাহলে বৃত্তের ব্যাসটাও একই 54, একদম দুটো একদম মানে সেম জায়গা দিয়ে গিয়েছে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? সঙ্গে সঙ্গে সঠিক উত্তর তুমি করে দিবা 54। চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখো, আমরা আজকে আমাদের মানে 50টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন তুমি বুঝতে না পারো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে একটা কমেন্ট করে বলবে, দাদা এই প্রশ্নটা আমি বুঝতে পারিনি, সেটা আমি কিন্তু আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যে সূত্রগুলো আমি তোমাদের বললাম লিখে নিতে, সেগুলো হয়তো লিখে নিয়েছো, সেগুলো মুখস্থ করবা, করে পিডিএফটা তুলে নিয়ে তারপরে তুমি নিজে প্রশ্নগুলো সব সমাধান করার চেষ্টা করবা। আর দেখো আমি তোমাদের একটা কথা বলি যে আমি তোমাদের ম্যাথের যে স্পেশাল 5টা ক্লাস দেবো বলেছি, এবার
এই 5টা ক্লাসে 500টা কোশ্চেন সবগুলোই যে ইউটিউবে পাবা এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সবই তুমি ইউটিউবে পাবা, ঠিক আছে? মানে ইউটিউবেই পাবা, কিন্তু কিছু ভিডিও প্রাইভেট করা থাকবে, যেগুলো যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছো কেবল তোমরাই দেখতে পাবে। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্য বলছি, যদি চাও যে দাদা হ্যাঁ তোমার উপর আমার একটা বিশ্বাস আছে, 75-এর মধ্যে 60 নাম্বার এবার আমাদের ডব্লিউবিতে তুলতেই হবে, আমি গ্যারান্টি নিচ্ছি তুমি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? হয়তো সামান্য কিছু তোমাকে মূল্য আমাকে দিতে হচ্ছে, কারণ এটা আমি নিতে বাধ্য, নাহলে বুঝতেই পারছো যে আমি ভালো করে তোমাদের অঙ্ক বা বোঝাতে পারছি না সেটার জন্য, সেটাই একটু ভালো করার জন্য আমি তোমাদের এই মূল্যটা নিচ্ছি। এবার যদি কেউ মনে করো যে হ্যাঁ দাদা আমি তোমাদের সঙ্গে যুক্ত হব, তাহলে দেখো আমি বলছি 6296053459, এই যে নাম্বারটা, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা, ঠিক আছে? এই নাম্বারেই পেমেন্ট করে তুমি 199 গুগল পে অথবা ফোনপের মাধ্যমে যে কোনো কিছু থেকেই পেমেন্ট করে আমার সঙ্গে জুড়ে যেতে পারো, ঠিক আছে? চলো রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। জয় হিন্দ।